তোর সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। শালা তোর বদমাইশ। নিজের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য মেয়ের দিকে নজর দিতে তোর লজ্জা লাগে না? ক্যাম্পাসে সবার সামনে কলার ধরে কথাগুলো বলল জান্নাত। জান্নাতকে সেটা বুঝতেই পারছেন। না বুঝলেও সমস্যা নেই, আমি পরে বুঝিয়ে দেব। আগে ওর সাথে হিসাবটা চুকিয়ে নেই। কুত্তা, কথা বলিস না কেন? আমাকে কি তোর বাপের চাকর পেয়েছিস? যখন ইচ্ছা মারবি। তুই আমাকে মারলি? মারলাম কই, এটা তো আদর ছিল। তোকে আমি এতদিন অনেক মারছিস, চেয়েছিলি বলেই কিছু বলিনি। এখন তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। তোর মতো ছেলের সাথে প্রেম করাই আমার ভুল হয়েছে। যা, ব্রেকআপ। যা যা, তোর সাথে রিলেশন রাখার কোনো ইচ্ছা আমার নাই। ব্রেকআপ। তুই আমার সবকিছু দে। সবকিছু মানে? তুই আমার ফোন দে। যা ভাগ, এখানে আমার অর্ধেক টাকা আছে। একদম মিথ্যা বলবি না, সব টাকা আমার ছিল। তুই ফোন দে। হাত থেকে কেড়ে নিল। যার নিজের ফোন কেনার যোগ্যতা নাই তাকে আমার ফোন দেওয়ার মানেই হয় না। শুধু ফোন না, তোর ওয়ালেট নে। এখনো দিস নাই, তাড়াতাড়ি দে। পকেট থেকে ওয়ালেট বের করে পরিবারের সবার ছবি পকেটে তুলে নিয়ে 1000 টাকা রেখে সব দিয়ে দিলাম। ওই, টাকা রেখে দিলি কেন? এতদিন তোর থেকে যা যা নিয়েছিলাম সব টাকার থেকেও ওয়ালেটে বেশি টাকা আছে। আর কখনো আমার সামনে আসবি না। আমার বইয়েই গেছে তোর সামনে যাওয়ার। তুই কখনো আমার পেছনে আসবি না। কুত্তা, গুড বাই। ওই শোন, তোর একটা জিনিস আমার কাছে রেখে গেছে। তাড়াতাড়ি দে। বলার সাথে সাথে মুখের ভিতর থেকে সেন্টার ফ্লুইড বের করে চুলে লাগিয়ে দিয়ে লম্বা একটা কিস করলাম। জান্নাতকে ছেড়ে দিতেই কয়েক পা পিছে চলে গেল। গত পরশু তুই আমাকে করেছিলি, তাই আজ আমি করলাম, হিসাব বরাবর। কুত্তা, তোকে আমি দেখে নিব। এখন দেখে নে, পরে দেখার সময় পাবি না আর। গুড বাই। টাটা। আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। এখন আসি মূল কাহিনীতে। আমি আবির হাসান নিলয়, অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আর যার সাথে কথা হলো তিনি হলো আমার গার্লফ্রেন্ড, সরি এক্স গার্লফ্রেন্ড জান্নাত। সবসময় আমার ভালো চাইতে চাইতে একটা বন্দি পাখি করে ফেলছে। সত্যি বলতে জান্নাত কখনো আমার খারাপ চাইনি। আমি নিজেই সব সময় রাগাতাম, যার জন্য নিয়মিত থাপ্পড় আমার কপালে জুটত। সে যাই হোক, জান্নাত নিজেও অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আজ এটুকুই থাক, পরে সব বলবো। ক্যাম্পাস থেকে বাইরে এসে একটা রিক্সা করে হোস্টেলে আসলাম। কি রে, তোর ঠোঁট লাল কেন? ও কিছু না। জান্নাত আদর করেছে বুঝি? হুম, ব্রেকআপ করেছি। এটা আবার নতুন কি? কাল কিংবা পরশু আবার ঠিক হয়ে যাবে। না রে, একদম করে নিয়েছি। তাহলে আমি গেলাম। কোথায়? কেন? জান্নাতকে পটানোর জন্য। বস, যাও, সব রাগ তোর উপর ছাড়বে। শালা। ভালো লাগছে না, শালিটা ফোন কেড়ে নিয়েছে। তোদের আমি ভাই তুই শান্ত হ, যা হবার হয়েছে। এখন তুই ঘুমা, দেখবি সব ঠিক হয়ে গেছে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বিছানার উপর শরীরটা এলিয়ে দিলাম। ওরা তিনজনই আমার সব। হ্যাঁ, পরিবার আছে, তবে সেটা শুধুমাত্র ফোনে। 1 বছর হলো তাদের সাথে দেখা করি নাই। যখন টাকার দরকার হয় আম্মুকে কল দেই, আর তিনি টাকা পাঠানোর ব্যবস্থা করে দেন। আব্বু আম্মু আমি আর একটা পাগল বড় ভাই। অবশ্য তাকে আমি ভাই মানি না, সব সময় প্যারা দেয়, যার জন্য বাসা ছাড়ছি। এখন অনেক ঘুম পাচ্ছে, পরে খুলে বলবো। পরের দিন বন্ধুদের সাথে কলেজে গিয়ে আড্ডা দিচ্ছি, তখন হঠাৎ করেই জান্নাতকে আমাদের দিকে আসতে দেখলাম। ক্যাম্পাসের সকল ছেলে হা করে তাকিয়ে থাকলেও আমার গলা একদম শুকিয়ে গেছে। গতকাল যে কাজ করছি আজ শিওর আমাকে মারতে আসা ছাড়া কোনো কাজ নাই। শত ভয় নিয়েও চুপ করে বসে আছি। কিছু দূর আসার পরে রিহান, মানে আমাদের বড় ভাই, জান্নাতকে প্রপোজ করলো। এতটা সময় ভয় পেয়ে থাকলেও এখন মাথা একদম গরম হয়ে গেল। রিহানকে কিছু বলা যাবে না, এমনিতেই সিনিয়র, সাথে অনেক ভালো স্টুডেন্ট।
রাগি মুটে অন্যদিকে দেখছি। হঠাৎ থাপ্পড়ের আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখলাম রিহান গালে হাত দিয়ে আছে, আর এদিকে জান্নাত ওর 14 গোষ্ঠী উদ্ধার করছে। রিহানকে কিছু সময় গালিগালাজ করে আমাদের সামনে আসলো। জান্নাতকে আসতে দেখেই একটা ঢোক গিলে নিলাম। রাগের ঠেলায় বেচারি একদম লাল হয়ে গেছে। ধর শালা লুচু, তোর ফোন। রাফি, পিন বের কর। কেন? তুই বার কর। ওই কুত্তা, আমি তোর সাথে কথা বলছি, আর তুই কি না? 1 মিনিট ওয়েট করো প্লিজ। কেন? জান্নাতকে কোনো উত্তর না দিয়ে রাফির থেকে পিন নিয়ে ফোনের সিম এবং মেমোরি খুলে রাখলাম। এখন বল তোর কি সমস্যা? সমস্যা আমার না, সমস্যা তোর। কুত্তা, তোর ফোনের জন্য। আমার না, তোর ফোন। বাট সবাই তো তোকে কল করছে। এই নে তোর ফোন। দরকার নাই আমার। তোর কি মনে হয় আমি রাস্তায় পড়ে থাকা টোকাই? একদম রাইট বলছিস। নিজের হেয়ার কাটিং দেখ, টুকাইরাও লজ্জা পাবে। তুই যা এখান থেকে। এটা কি তোর বাপের ক্যাম্পাস? আমার যেখানে ইচ্ছা থাকবো, তাতে তোর কি? জান্নাতের ব্যাগের মধ্যে ফোন দিয়ে ক্লাসের দিকে রওনা দিলাম। তখন জান্নাত পেছন থেকে বলছিল, এখন তো ঠিকই যাবি, যখন টাকার দরকার হবে তখন আবার আমার কাছে আসতে হবে। তখন দেখবো তোর এত ভাব কোথায় যায়। ওর কথার কোনো উত্তর না দিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে গিয়ে ভাবতে লাগলাম এটার প্রতিশোধ কিভাবে নেওয়া যায়। ক্লাস শেষ হওয়ার পর কি করা যায় সেটা ভাবতে ভাবতে ক্লাসে স্যার আসলো। যথারীতি সবগুলো ক্লাস করে বাইরে এসে জান্নাতের জন্য অপেক্ষা করছি। তখন পেতনি এবং তার কিছু বান্ধবী ক্লাস থেকে বের হয়ে আসলো। দ্রুত ওর কাছে গিয়ে হাত ধরলাম। হাত ছাড় লুচু বেটা। বাবু, আমি সরি। তোর সরি তোর কাছেই রাখ। প্লিজ সোনা, এমন করো না, আমার অবস্থা অনেক খারাপ। টাকা লাগবে সেটা বললেই পারিস, বাট আমি তোকে আর একটা টাকা করেও দিতে পারবো না। অন্য কিছু তো দিতে পারবে। কি? 1 মিনিটের জন্য তুমি আমাকে কিছু বলতে পারবে না? আমার যেটা ইচ্ছা সেটা করব, তুমি চুপ করে থাকবে। তোর যা ইচ্ছা কর, আমার কি? তুমি চুপ থাকবে তো? হুম। রাফি, তুই রেডি? কি করতে চাইছিস তুই? জাস্ট ওয়েট ডার্লিং। জান্নাতকে কাছে টেনে নিয়ে কিস করতেই রাফি ছবি তুলে নিল। 1 মিনিট হওয়ার আগেই জান্নাত ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল। কেমন লাগলো? তোর নামে আজকে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব। বারণ করছে কে? জানা তুই স্যারের কাছে যাবি আর আমি তোর কিস করা ব্যানার বানিয়ে টাঙিয়ে দেব। তাকিয়ে আছে। এটা একটা প্রতিশোধ ডার্লিং। ভেবেছিলাম তুই আমাকে পাওয়ার জন্য এসব করছিস, বাট আমাকে পাগলা কুত্তা কামড়াইছে তোকে নতুন করে পাওয়ার জন্য এমন কাজ করব? দেখছিস না তোকে ছাড়াই আমি কত ভালো আছি। একদিন ঠিক বুঝবি। তুই যা তো এখান থেকে। আমাকে কিছু না বলে যতটা দ্রুত ক্যাম্পাস থেকে চলে গেল। আমিও আর বসে না থেকে বন্ধুদের সাথে হোস্টেলে চলে আসলাম। বাসায় প্রায় 2 দিন কথা হয় না। রাহুলের পরিত্যক্ত বাটন ফোনের মধ্যে আমার সিম মেমোরি তুলে আম্মুকে কল দিলাম। হ্যালো। তোর ফোন বন্ধ ছিল কেন? ফোন আমার হলে তো অন থাকবে, যার ফোন সে নিয়ে নিয়েছে। তাই বলে জানবি না? এত মিস করার থেকে একবার দেখে গেলেও তো পারতে। কই আসনি তো? তুই কি সব সময় এভাবে কথা বলবি? আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 30,000। এত টাকা নিয়ে তুই কি করবি? একটা ফোন কিনবো, আর কিছুদিন পর এক্সাম আছে, সেটা টাকা। পরশু আমি নীলের সাথে কথা বলে টাকা দিব। পরশু দিলে কিছু বলতাম না, বাট তুমি তোমার ছেলের নাম বলছো, তাই আমার কালকে টাকা লাগবে। রাখছি। আম্মুকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। একটু ভালো করেও তো কথা বলতে পারিস। চুপ থাক শালা। কতটা কষ্ট পায় তোর জন্য। এখন ঘুমাবো, তাই চুপ কর। শালা, তোকে ভালো কিছু বলাও বল। রাইট। তোর রাইটের গোষ্ঠী। গুড নাইট। লাঞ্চ করবি না? একদম রাতে করব। হুম। ওরা 3 জন কথা বলতে লাগলো আর আমি ঘুমানোর চেষ্টা করলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বন্ধুরা মিলে হোস্টেল থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে কথা বলতে বলতে রেস্টুরেন্টে গেলাম। রাতের খাবার প্যাক করে আবার হোস্টেলে চলে আসলাম। রাতে খাবার খেয়ে কিছুটা সময় পড়ার পর সবাই মিলে আড্ডা দিচ্ছি, তখনই ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখলাম আব্বুর কল। আসসালামু আলাইকুম আব্বু।
কি অবস্থা? চলছে কোনো রকম। আমাদের সাথে কি আর দেখা করবি না? সেটা সময় বলে দিবে। আর বাসা থেকে আমি নিজের ইচ্ছায় আসিনি, তোমরা নিজেরাই এমন করেছো। চলে আয় বাসায়। যখন আসার সময় হবে তখন যাব। কবে সময় হবে তোর? 1.5 বছর আমাদের ছেড়ে আছিস। এখন রাখছি। কেন? ঘুমাবো। আল্লাহ হাফেজ। আব্বুর আর কোনো কথা না শুনে কলটা কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আমি চোখ খুলে চারদিকে অন্ধকার অনুভব করলাম। ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত 4টা বাজে। সচরাচর এমন হয় না। আজ হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়াতে আর ঘুমাইলাম না। বিছানা থেকে উঠে ব্রাশ করে নিজেই চা তৈরি করে বারান্দায় একটা চেয়ার টেনে বসলাম। কেন আমি সবার থেকে আলাদা? যখন কেউ কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকে তখন তার পরিবারের কেউ না কেউ তাকে ঠিকই সান্ত্বনা বা কিছু সাজেশন দেয়, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই। সবাই বলে পরিবার অনেক সুখের হয়, কই আমি তো সেখানে কোনো সুখের আভাস পাইনি। যদিও একজনকে পেয়েছিলাম, সে নিজেও সব সময় প্যারা দেয়। জান্নাত চাইলেই আমাকে ভালো করতে পারত, কিন্তু সে করেনি। বরং কোনো কিছু ধার চাইলেই 1000টা কথা শোনাতো। এছাড়া করবেই বা কি, যেখানে সব বয়ফ্রেন্ড তার ভালোবাসার মানুষটাকে গিফট করে, আর আমি কিনা সেই মানুষটার থেকেই ধার নিয়ে চলি। একটা দীর্ঘশ্বাস ফেলে চায়ের কাপে মুখ দিলাম। তখন সবেমাত্র অনার্স প্রথম ইয়ারে উঠেছি। কলেজের একটা রুলস ছিল, যারা স্পোর্টসে ভালো করবে তাদের কিছু দায়িত্ব দেওয়া হবে। আমাদের যারা সিনিয়র ছিল তারা নিজেরাও এখানে উপস্থিত ছিল। সবাই তখন ফিল্ডে। প্রতি ক্লাস থেকে 2 জন সিলেক্ট হবে। শুধুমাত্র ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করতে পারবে না। সব মিলিয়ে 6 জন থাকবি। ম্যাম 6 জন কেন? ইন্টারে যেসব ছাত্র আছে তাদের জন্য কি? আবরাব, তুমি গত বছর এমন প্রশ্ন করেছো, নতুন করে কেন? গত বছর আমার উত্তর দেননি কেউ। ছোট ছেলেরা তোমাদের দেখেই শিখবে কিভাবে কলেজটাকে সুন্দর করে চালাতে হয়। সেই জন্য তাদের অংশগ্রহণ বন্ধ। স্যার, তারা কিন্তু আমাদের সাথে থেকেই বুঝতে পারবে কখন কি করা দরকার। অন্যথায় তাদের আমরা অবহেলা করলে তারাও তাদের জুনিয়রদের অবহেলা করবে। আমরা ভেবে তোমাদের জানাবো। ধন্যবাদ স্যার। এখন সবাই ক্লাসে যেতে পারো। ফিল্ডে আর দাঁড়িয়ে না থেকে সবাই সবার মতো ক্লাসে যেতে লাগলাম। এই নিলয়, ঘুরে দেখলাম আবরাব ডাকছে। পারবি তো? আমি শিওর পারবো, কিন্তু মাহিনের চামচার সাথে অন্য কেউ পারবে না। শালার একই সমস্যা আমাদের। মাহিন থাকলে কোনো সমস্যা না, কিন্তু ওর ব্যবহার একদম বাজে। নতুন কাউকে তৈরি করতে হবে। কি করবি রে শালা? ঠিকভাবে কথা বল। তোর জ্বলছে কেন? ওর সাথে নিজের বোনের বিয়ে দিছিস নাকি? তুই আমাদের কথার মাঝে আসলি কেন? শালা চামচা, চুপ থাক তুই। চামচা হবে তোর বাপ শালা। সবাই মিলে ওদের 4 জনকে ইচ্ছে মতো পিটালাম। ওরা অবশ্য 4 জন না, তবে আজ সাথে তেমন কেউ ছিল না। অনেকটা সময় মারার পর ঠাস করে থাপ্পড় খেলাম। সামনে তাকাতেই দেখলাম ভাই দাঁড়িয়ে আছে। আমাদের কোনো কথা বলতে না দিয়ে গাড়িতে তুলে থানায় নিয়ে গেল। স্যার, এখানে আপনার ভাই রয়েছে। আইন সবার জন্য সমান। কিন্তু স্যার। আপনি থামুন, আমার জন্য একটা চা অর্ডার করুন। জি স্যার। ও স্যার, বাইরে অনেক চোর আছে, গিয়ে তাদের ধরুন। এখানে বসে চা খাওয়ার কি আছে? শালা চুপ থাকে এখানে, পরে দেখা যাবে জামিন পাবো না। তুই চুপ কর। কিছু টাকা ঘুষ দিলে ঠান্ডা। পুলিশদের নিয়ে আর একবার কথা বললে তোকে আমি এই ড্রেসটা খুলে বাইরে আসুন, দেখা যাবে। তোকে তো আমি মেরে ফেলবো। আমাকে মারার জন্য জেলের ভিতরে আসার পথে কিছু পুলিশ বাধা দিয়ে ক্যাবিনে নিয়ে যায়। হ্যাঁ, আমার পুলিশ, সরি ভাই না, আব্বু আমার প্রথম ছেলে আইজি। কিরে এখানে বসে আছিস যে? ঘুম ভেঙে গেছে তাই। তুই উঠলি কখন? মাত্র উঠলাম। যা ফ্রেশ হয়ে নে। নাস্তা করে রেডি হয়ে কলেজে আসলাম। ভাই, আমার একটা হেল্প লাগবে। কি হেল্প? সিনহার সাথে প্রেম করিয়ে দে না ভাই। ভুলেও ওর কাছে যাবি না। কেন? সিনহাকে আমার ভালো লাগে। 2 জন একটার সাথেই প্রেম কর, সাথে বিয়েও করিস। তোর আজাইরা কথা বাদ দে, আমি ওর সাথে কথা বলে আসছি। কার সাথে? সিনহার সাথে। যা একটু মালিশ মেখে আসিস। উঠে গিয়ে সিনহার কাছে গেলাম। সিনহা আমাদের ক্লাসের সাথে
আমার এক্সের পেয়ারি বান্ধবী। সে যাই হোক, আগে কথা বলি। হাই সিনহা। কিছু বলবে? বলার তো অনেক কথাই আছে, শুনবে? আজের কথা বাদ দিয়ে আসল কথা কি সেটা বলো। ওকে শোনো, আমার বন্ধু, সরি বন্ধুরা তোমাকে পছন্দ করে। মানে? রাহুল, রাফি আর জয় পছন্দ করে। তো তুমি কি ভাবছো আমি এখন ওদের সাথে প্রেম করব? কখনোই না। তুমি জান্নাতীকে কাঁদিয়েছো, আর এখন ওরা আমার সাথে প্রেম করে আমাকে কাঁদাবে। একদম কারেক্ট, সেই জন্য বলছি ওদের কারোর সাথে প্রেমে জড়াবে না। তুমি ওদের বন্ধু নাকি শত্রু? এসব জেনে কি করবে? ভালো আইডিয়া দিলাম, চিন্তা ভাবনা তোমার। না বললেও করতাম না। কেন? সিনহা, তুই এই কুত্তার সাথে কি কথা বলছিস শুনি? এই পেজ আসলো কোথা থেকে? কি হলো, দাঁড়িয়ে আছিস যে? সব সময় গালিগালাজ করা ঠিক না। করলে কি করবি তুই? আমি তো কিছুই করব না, বাট আল্লাহ পাপ দিব পাপ। আরে বাবু, ভয় পাচ্ছ কেন? আসো। ধন্যবাদ, বাট লাগবে না। কুত্তা তোকে পরে একদিন দিয়ে দিব। বানর কোথাকার। দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে জান্নাতের জুতা হাতে করে নিয়ে আড্ডাখানায় আসলাম। ভাই কি বললি? বললাম তোদের কথা। কি বললো? সিনহা রাজি ছিল, বাট জান্নাতে সে সব গুলিয়ে দিল। তোর হাতে এটা কি? তোদের কথা বলাতে জুতা দিয়ে মারতে আসছিল। তুই বলাতেই এমন? আর যদি ওরা দুজনে প্রেম করতে যায় তাহলে কি হবে? সেটা নিয়েই ভাবছি। বাদ দে, এখন চল ক্লাসে যাই। চল। সবাই মিলে ক্লাসে এসে সিটে বসলাম। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো। নিলয় দাঁড়া। ইয়েস স্যার। তুই নাকি জান্নাতের জুতা চুরি করছিস? স্যার, জান্নাতকে? তুই জান্নাতকে চিনিস না? না তো। জান্নাত শুনতে পেলে তো? স্যার, ওকে আমি পরে বুঝবো। স্যার, এসব আজাইরা কথা বাদ দেন তো। সবাই বই বের করো। সবগুলো ক্লাস শেষ করে কলেজের ওয়াশরুমে যাওয়ার পরেই হঠাৎ করে দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে আচমকা ঘুরে দেখলাম জান্নাত। ওকে দেখেই মনের ভিতরে একটা ভয় চলে আসলো। ছেলেদের ওয়াশরুমে একটা মেয়ে থাকাটা কত ভয়ানক বলে বোঝানো যাবে না। তো তুমি এখানে? ও, মুখ দিয়ে তুমি বের হচ্ছে? এখানে কি করছিস? দেখতে আসলাম। ছি, ছেলেদের এসব দেখতে লজ্জা করে না? লাথি দেব কুত্তা। এখন কথা কম বলে তাড়াতাড়ি বের কর। পাগল হয়ে গেলে নাকি? পাগল হওয়ার কি আছে? তুই এখানে এসে আমার ওইসব ছি। ইয়াক, থু। তোর এইসব মানে? আমি আমার জুতার জন্য আনছি। কি? কি নয় জি। তুই কি ভাবছিস আমি তোর ওসব দেখার জন্য আসছি? যেভাবে কথা বলছিলি মাইরি। হপ শালা। আমার এখন নতুন একটা ইচ্ছা তৈরি হলো, সেটা হলো তোকে বাপ হওয়া থেকে বঞ্চিত করা। লাথি দিয়ে মহাকাশে পাঠিয়ে দিব। চিনোস আমারে? কম কথা বলে আমার জুতা দে। পাগল নাকি? সেটা তো কখন ড্রেনে ফেলে দিয়েছি। উত্তর তোকে আমি। তুই একবার মরার মতো কাশি দিতেই ছেড়ে দিল। মেরে ফেলবি নাকি? মরে গেলেও তো লাভ। তুই কমার্সের স্টুডেন্ট হলি কবে? মানে? লাভ ক্ষতির হিসাব করছিস তাই? তুই জাহান্নামে যা কুত্তা। ধাক্কা দিয়ে বের হয়ে যেতে লাগলো। যাস কই? জাহান্নামে। আমার জন্য একটা সিট রাখিস, কয়েকদিন পর আমিও আসতেছি। বাই। হ্যাঁ না কোনো কিছু না বলে চলে গেল। দীর্ঘশ্বাস ফেললাম। মায়া মানুষে দিয়া বিশ্বাস নাই, জান্নাতকে তো কখনোই না। কুর্তিটা যে প্যারা দিচ্ছে, এর মাঝে যদি ওয়াশরুম বন্ধ করে সবাইকে চিৎকার করে ডাকতো, আমি তাহলে শেষ। ওয়াশরুমের কাজ শেষ করে বাইরে চলে আসলাম। বন্ধুরা অনেক আগেই হোস্টেলে চলে গেছে। কলেজ থেকে বের হয়ে বিকাশ পেমেন্ট করার দোকান থেকে টাকা তুলে হোস্টেলের দিকে রওনা দিলাম। হেঁটে হেঁটে যাচ্ছি, তখনই ছোট একটা ছেলে সামনে এসে কান্না করে দিল। ভাইয়া একটু হেল্প করবেন প্লিজ? কি হয়েছে ভাই তোমার? আমার আম্মু ওখানে পড়ে আছে, কিন্তু কেউ সাহায্য করছে না। কোথায় তোমার আম্মু? আমার সাথে আসুন। আমি চোখের জল মুছে দৌড়ে একটা গলিতে নিয়ে গেল। একটা মধ্যবয়স্ক মহিলা রাস্তার ধারে পড়ে আছেন। ভাইয়া উনি আমার আম্মু। দাঁড়াও দেখছি। আমি ছেলেটাকে ওখানে রেখে সামনে থেকে একটা সিএনজি ডেকে নিয়ে আসলাম। অনেকটা সতর্ক হয়ে মহিলা এবং ওনার সন্তানকে নিয়ে হাসপাতালে গেলাম। মহিলাটাকে হাসপাতালে অ্যাডমিট করার পর কাউন্টারে গেলাম। স্যার, অ্যাডমিট ফ্রি ৮,০০০ টাকা। আর চিকিৎসা?
শেষে ডক্টর দেখার পর। ও ঠিক আছে, এই নিন। আম্মুর দেওয়া টাকার মাঝখান থেকে 8,000 সেখানে জমা দিলাম। ছেলেটাকে নিয়ে একটা সিটে বসে আছি। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, বিপদে এগিয়ে আসাকে মনুষ্যত্ব বলে। আরও অনেককে বলেছিলাম, বাট কেউ হেল্প করেনি। তোমার কথার ধরন একদম ভিন্ন। কেন ভাইয়া? পরে বলবো। নাম কি তোমার? আমি অভি। তো অভি, কিছু খাবে? পানি। চলো। দুজন মিলে হাসপাতালের ভিতরে থাকা মিনারেল ওয়াটার কিনে অভির সাথে আমিও একটু খেয়ে নিলাম। কিছু সময় পর ডক্টর বের হয়ে আসলো। ডক্টর, ওনার কি অবস্থা? এখন ঠিক আছে, তবে 6 ঘন্টা পরে জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। ধন্যবাদ ডক্টর। ডক্টর চলে যাওয়ার পর অবিকে জিজ্ঞেস করলাম, অবি, তোমার আব্বুর নাম্বার জানো? আমার আব্বু নেই, অনেকদিন আগেই মারা গেছেন। পরিবারে আর কেউ নেই? একটা আপু আছে, বাট এখন বিদেশে। কেন? পড়াশোনা কমপ্লিট করতে। ও ভাইয়া, তোমার বাসা কোথায়? তুমি চিনবে না, চলো তোমাকে কিছু খাইয়ে নিয়ে আসি। এখন তুমি এটার উপর ঘুমায় যাও। কিন্তু ভাইয়া। আমি আছি তো। আচ্ছা ঠিক আছে। কথা না বাড়িয়ে সিটের উপর ঘুমালো। এমনিতেই বাচ্চা একটা ছেলে, 7-8 বছর বয়স হবে। বসে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ একটা নার্স এসে বলল ওনার জ্ঞান ফিরেছে। অবিকে ঘুমন্ত অবস্থায় রেখে কেবিনের ভিতরে গেলাম। এখন কেমন লাগছে আন্টি? ভালো। কিন্তু তোমাকে ঠিক চিনলাম না তো। জি, আমি নিলয়। রাস্তায় আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। আমার ছেলে অভি কোথায়? বাইরের বেঞ্চে ঘুমাচ্ছে। ছেলেটার অনেক ধকল গেছে। ও, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, মানুষের বিপদে আপদে মানুষই তো হেল্প করবে। বাট তুমি না থাকলে হয়তো অনেক বড় কিছু হয়ে যেত। তুমি কি এখন বাসা যাবে? না আন্টি, আপনাকে রিলিজ করেই যাব। চাইলে যেতে পারো, আমি ড্রাইভারকে কল দিয়ে এখানে আসতে বলছি। না আন্টি, আমি ঠিক আছি। তা নিলয় বাবা, তোমার বাসায় কে কে আছেন? আব্বু, আম্মু, আমি আর বড় ভাই। তুমি কি করো? আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারের এক্সাম দিব। আর তোমার বড় ভাই? সে পুলিশ আইজি। গুড। আন্টি, একটা কথা বলি। এটার জন্য পারমিশন লাগে নাকি? আপনি চাইলে বলবো। হ্যাঁ বলো। আপনার গাড়ি থাকতেও কেন হেঁটে হেঁটে যাচ্ছিলেন? অফির গাড়িতে চড়তে ভালো লাগে না, তাই আমিও ওর কথা ভেবে গাড়ি রেখে হেঁটে বাজারে রওনা দেই। অভি কিন্তু অনেক সাহসী ছেলে। তাই বুঝি? কই, আমার কাছে তো কখনো সাহস দেখায়নি। আম্মুর কাছে ছেলেরা ভয় পেয়ে থাকে। আমার কথাটা শুনেই আন্টি হো হো করে হেসে দিল। হাসছেন কেন? তুমিও তোমার আম্মুকে ভয় পাও নাকি? সেটা তো সবাই পায়। আচ্ছা বাদ দাও, তুমি কোনো কলেজে পড়াশোনা করো? মোড়ের ডান পাশে যে কলেজ আছে সেখানে। আমার বাসা থেকে 30 মিনিট দূরে। আপনার বাসা কোথায়? 3 নাম্বার গলিতে গিয়ে অধরা গ্রুপ অফ কোম্পানির মালিকের বাসা জিজ্ঞাসা করলে যে কেউ দেখিয়ে দিবে। ওহ, বাট আন্টি, আপনার নাম কি অধরা? আমার মেয়ের নাম অধরা। ঠিক আছে আন্টি, অনেক কথা হয়েছে, আপনি এখন ঘুমান। আমি বাইরে অবির সাথে আছি। ঠিক আছে। আন্টির কেবিন থেকে বের হয়ে বাইরে বেঞ্চে বসে পুরানো বাটন ফোন টিপতে লাগলাম। তবে ফোনটা হাতে নিয়ে অনেকটা অবাক হলাম। কম বেশি অনেকেই কল করেছে। লাস্ট কল আম্মু করেছিল, তাই আম্মুকে ব্যাক করলাম। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করলো। হ্যালো আম্মু। কল করছিস কেন? তোর কাছে ফোন কেন? আম্মু বাইরে ফোন রেখে রুমে ঘুমাই পড়ছে। তুই আমার কল রিসিভ করার কে? তার আগে বল, তুই রাতে 1টার সময় ফোন করছিলি কেন? আম্মু অনেকবার কল দিয়েছিল, বাট হাসপাতালে থাকার কারণে খেয়াল করছিলাম না। মার খেয়ে হাসপাতালে বেডে? তোর সাথে কথা বলাটাই ভুল। জানিস তো মারামারি করতে। তুই কি জানিস ঘুষ খাইতে? এ শালা লিমিটের মধ্যে থাক। তুই নিজে লিমিট ক্রস করছিস। তোকে আমি পেলে ডিরেক্ট ইনকাউন্টারে মারবো। যা ভাগ। পাগলের সাথে কথা না বাড়িয়ে কল কেটে দিয়ে বেঞ্চের সাথে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন সকাল হতেই ঘুম থেকে উঠে অভিকে ডেকে তুললাম। অভি। হ্যাঁ। তুমি ক্যাবিনের ভিতরে যাও, আমি আসছি। কোথায় যাবেন ভাইয়া?
বিল পেমেন্ট করতে। আমিও যাব। না, তুমি আন্টির কাছে যাও। ভাইয়া আসি না প্লিজ। ওকে আই। ভাইয়া একটা কথা বলি। বলো। আমাকে তুই করে বললে তাহলে বলবো। ঠিক আছে বলো। তোমার গার্লফ্রেন্ড আছে? তুই গার্লফ্রেন্ড মানে বুঝিস? না বোঝার কি আছে, আমার নিজেরও তো আছে। কয়টা আছে তোর? মাত্র একটা। এই বয়সেই প্রেম? বড় হয়ে কি করবি তাহলে? ওকেই বিয়ে করব। ভাই রে, তুই চুপ কর। শালার একটা গার্লফ্রেন্ড ছিল, সেটাও কত বছর পর পেয়েছিলাম, আর তুই এখন থেকে প্রেম করতে শুরু করে দিয়েছিস। ছেলেটা কে দেখতে হবে তো। চুপ থাক, আর একবার এই জিএফ এর কথা বললে আন্টিকে বলে মাইর খাওয়াবো। ঠিক আছে আমি চুপ। গুড বয়। বিল পেমেন্টের কাছে আসলাম। আমাদের বিল কত? স্যার আমাদের কেবিন নাম্বার 13 নাম্বার। টোটাল 19,700 টাকা, বাট গতকাল আপনি 8,000 টাকা জমা দিয়েছেন, তাই এখন 11,700 টাকা জমা দিতে হবে। এই নিন। পকেট থেকে টাকা বের করে দিয়ে দিলাম। আবার বাসার মানুষের কাছে হাত পেতে টাকা চাইতে হবে? অভি এখন চল। চলো। অভিকে সাথে নিয়ে আন্টির কেবিনে ঢুকলাম। আন্টিকে দেখতে পেয়ে অভি দৌড়ে ওনার কাছে গেল। এখন কেমন লাগছে আন্টি? হ্যাঁ ভালো। বাবা, আমার ফোনটা নিয়ে ড্রাইভারকে কল দাও তো। নাম কি ড্রাইভারের? রজত কিংবা রহিম, যে কোনো একজনকে দাও। ঠিক আছে। আন্টির কথা মতো ওনার ফোন থেকে রজতকে কল দিয়ে হাসপাতালে আসতে বললাম। যদিও বারবার প্রশ্ন করছিল, বাট কোনো উত্তর দেয়নি। এখন তুমি কোথায় যাবে? হোস্টেলে। আমাদের সাথে চলো। কেন? আমাদের ওখানে থাকবে। না আন্টি, আমি হোস্টেলেই ঠিক আছি। এছাড়া ওখানে আমার কিছু বন্ধু থাকে। তাদের সাথে নিয়ে আসবে। প্লিজ আন্টি। তুমি তাহলে আমাকে পর ভাবছো, তাই তো? পর ভাবছি কোথায়? পর না ভাবলে আমার কথা তুমি নিশ্চয়ই শুনতে। আন্টি ওখানে আমার বাসায় থাকতে হবে না, বাট মাঝে মাঝে আমাদের বাসায় যাবে। যাব। হ্যাপি এবার? আম্মু আজ ভাইকে সাথে করে নিয়ে যেতে হবে, কাল থেকে তেমন কিছু খাইনি। এখন তো অবশ্যই হবে। আর আজ থেকে আমার একটা ছেলে না, এখন আমার দুটো ছেলে আর একটা মেয়ে। কি বলিস নিলয়? আন্টি আমি আসলে আবার আন্টি মা বলবি? বলবো, বাট শান্ত হও। তারপর সবাই একদম ফ্রি হয়ে কথা বলছি, তখনই পেছন থেকে কারো কথা বলার আওয়াজ শুনে থেমে গেলাম। ম্যাডাম কিভাবে এটা হলো? হঠাৎ করেই। এখন সবাই বাসায় যাবেন। তার আগে তুমি এখানকার সব বিল পেমেন্ট করে আসো। আমি আর আমার দুই ছেলে গাড়িতে যাচ্ছি। আম্মু নীলয় ভাইকে পেমেন্ট করে দিয়েছি আগেই। তুই কেন করতে গেলি? একটু আগে বললে মা বলতে, এখন আবার দূরে ঠেলে দিচ্ছ। আরে বাবা রে, আমার বড় ছেলে দেখছি অভিমানও করে। ঠিক আছে, করতে হবে না। এখন চল আমার সাথে। সবাই মিলে গাড়িতে উঠতেই ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে লাগলো। কিছুটা পথ যাওয়ার পর ড্রাইভার একটা বিশাল বাসার সামনে এসে গাড়ি থামালো। বুঝতে বাকি রইল না এটাই অভিদের বাসা। আন্টির সাথে ভিতরে গিয়ে বসলাম। ম্যাডাম আপনার কিছু লাগবে? টেবিলে খাবার রেডি করো। ঠিক আছে। আন্টি সরি, মা এই বাসায় কি শুধু তোমারই থাকো? দিনের বেলাতে এমনি সবাই থাকে, তবে সন্ধ্যা হতেই একটা ড্রাইভার আর দারোয়ান ছাড়া সবাই চলে যায়। ও, পরে কথা হবে, আগে কুত্তা। ভদ্রভাবে কথা বল। কাল কই ছিলি? একটা মেয়ের সাথে ডেটিং এ। সেটা তো বোঝাই যাচ্ছে। তোর আজাইরা কথা বাদ দে, যা বলবি বল আর কেটে পড়। আই লাভ ইউ। বিশ্বাস কর, তোকে ছাড়া আমার ভালো লাগে না। আপু আপনি কে? দেখ আমি মজা করছি না। আমাকে তোর পাগল মনে হয়? কেন, কি হয়েছে? তোর সাথে রিলেশনে যাই আর তুই আমাকে ইচ্ছে মতো পিটা, তাই না? আর মারবো না। তোর সাথে রিলেশনে যাব না। প্লিজ এমন করিস না। তুই যাবি নাকি লাথি দিব? এমন করছিস কেন? তো তোর লগে কেমন করতে হবে? এমনিতেই মন চাইছে তোরে ফোনের মধ্যে ঢুকাইয়ে পানিতে ফেলে দেই।
আর কি বলেছিলি আমার যোগ্যতা নেই? তোমার কি বাল যোগ্যতা আছে শুনি? ব্রেকআপ করার পরেও ছ্যাঁচড়ামি করতে আসছিস? কুত্তা। তুই যা এখন, না হলে সত্যি লাথি দিয়ে তাড়িয়ে দেব। সুযোগ আমারও আসবে, তখন বুঝবি অপমান করার প্রতিশোধ। যা ভাগ পেটনি। তোকে দেখে নিব। আমি ড্রেস খুলছি, ভালো করে দেখে যা। আয়। ইতর শালা, ভাগ এখান থেকে। তোর বাপের জায়গা? হ, এটা আমার বাপের জায়গা। তুই যেখানে যেখানে যাবি সব আমার বাপের জায়গা। তুই যে বাসায় থাকিস সেটাও আমার বাসা করে নিব। কি করবি তুই? বাসার সামনে যাই পা ভেঙে দিব। খুব তাড়াতাড়ি যাব। দেখা যাবে। আমাদের ঝগড়া থামানোর জন্য ওর কিছু বান্ধবী এসে ওকে নিয়ে গেল। ওই শোন, তোর মতো মেয়ে আমার কাছে কিছুই না। শালা, তোকে আমি হাতে পাই তারপর বোঝাবো আমি কি মাল। ছি, নিজেকে মাল বলতে লজ্জা লাগে না? কি মেয়ে রে বাবা। শালা, তোকে তো আমি আজই মেরে ফেলবো। পাশে থাকা মোটা একটা লাঠি হাতে নেওয়া দেখে আমাকে আর কে পায়। ভো মেরে একদম ক্লাসে সিটে একদম নিষ্পাপ বাচ্চার মতো বসে আছি। তখন সবাই ক্লাসে আসলো। শালা, পালালি কেন? মায়া মানুষের সাথে আমি মারামারি করি না। গুন্ডা ভাড়া করে পাঠিয়ে দিয়ে পার্সেল হিসাবে সেগুলো তোকে গিফট করব। বল, আমাকে দেখে ভয় পাস? সাহস থাকলে লড়ে দেখ কে জিতে। তুই যেই হ। মুখ থেকে আর কোনো কথা বের হবার আগেই ক্লাসে স্যার আসলো। স্যার আসসালামু আলাইকুম। ধুর, স্যার আসার টাইম পেল না। থু, সবাই সবার সিটে বসতেই জান্নাত দাঁড়িয়ে রইলো। বসো। স্যার, আমার একটা বিচার করতে হবে। মাত্র আসলাম আর এখনই বিচার? হ্যাঁ স্যার, বিচার। কি সমস্যা কি? নিলয় আমাকে থুতু দিয়েছে। আল্লাহ, এমন আজগুবি কথা একদম বলিস না। এমন মিথ্যা কথা বললে আল্লাহ পাপ দিবে। একদম ন্যাকামো করবি না। স্যার দেখুন, সবার সামনে আমাকে থুতু দিয়েছে। নিলয়, এসব কি? স্যার, ও একদম মিথ্যা বলছে। ওই তোরে আমি কখন এটা দিলাম? স্যার দেখি, বিচার দিয়েছি বলে কিভাবে কথা বলছে। তুই ন্যাকা কান্না বন্ধ কর প্লিজ, না হলে আমিও কান্না করে দিমু। স্যার বিশ্বাস না করলে আমার ফ্রেন্ডদের থেকে জিজ্ঞাসা করুন। জান্নাত যেটা বলছে সেটা কি ঠিক? জি স্যার, নিলয় থুতু দিয়েছে। আল্লাহ, তোমরা এমন মিথ্যা কথা বলতে পারলে? আমি শিওর সবার খুব তাড়াতাড়ি বয়ফ্রেন্ড মারা যাবে। নিলয় আউট। কেন স্যার? আইসে আউট নাও। স্যার, আমারও বিচার আছে। আবার কি? জান্নাত আমাকে টুকাই বলছে। প্রমাণ কি? আমার বন্ধুরা। ঠিক বলছে? জি স্যার। আর গতকাল তো জুতা দিয়ে মারতে আসছিল। নিলয়, সেটা স্যারকে বল। জি স্যার। দুজনে বের হও। আউট। স্যারের চিল্লাচিল্লিতে দুজন চুপচাপ ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাসে বসে রইলাম। দুজন সামনাসামনি বসে থাকলেও কেউ কারোর সাথে কথা বলছি না। জান্নাত বারবার চোখ রাঙিয়ে রাগ দেখাচ্ছে। তাতে আমার কি? মনের ইচ্ছায় গান গাইতে লাগলাম। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, দেখাইও না আর কখনো। আর বলতে পারলাম না। তার আগে জান্নাত আমার সামনে দাঁড়ালো। তুই কেন আমার সাথে এমন ব্যবহার করছিস? আমাকে মারার সময় মনে থাকতো না? কুত্তি, তুই আমাকে কথায় কথায় থাপ্পড় দিয়েছিস। মানে একটা সরকারি মাল আমি। যখন ইচ্ছা মেরে যাবি, আমি কিছুই বলতে পারবো না। এখন যা, অন্য কারোর সাথে প্রেম কর আর তাকেই গিয়ে মার। আমি তোর ভালোর জন্য শাসন করেছি আর তুই অন্যভাবে নিচ্ছিস। তুই শাসন করার কে? আর তোকে তো আমি চিনিও না। আমি কিন্তু রেগে যাচ্ছি। রাগলে রাগ, তাতে আমার কি? প্রয়োজন হলে পাবনা মেন্টাল হাসপাতাল থেকে জিএফ ভাড়া করব। তবুও তোর সাথে আর কখনো রিলেশনে যাব না। তুই নিজে আমার সাথে ব্রেকআপ করছিস, আমি তো তোর সাথে করতে যাই নাই। ওকে, আমি সরি। তোর সরির গুষ্টি। তুই যা আমার চোখের সামনে থেকে। যাব না। কি করবি তুই? চুপচাপ বসে সিগারেট খাবো। এই সবই ব্রেকআপ করার কারণ। যে মৃত্যু কিনে খায় সে আবার ভালোবাসার কি বুঝবে? তুই তো খুব জ্ঞানী। তাহলে আসছিলি কেন আমার সাথে প্রেম করতে? আমার জীবনে অনেক বড় একটা ভুল ছিল, তবে এখন আমি সত্যি অনেক ভালোবাসি। দেখ, ছ্যাঁচড়ামো করার একটা লিমিট থাকে। আর তুই কি করছিস? তুই সেই লিমিট ভঙ্গ করে নতুন করে একটা ছ্যাঁচড়ামি করার লিমিট বানাচ্ছিস। এটা কিন্তু ঠিক না। জাতি এটা মানবে না। নিলয়, আমি তোকে ভালোবাসি। বাট মুই তোরে ভালোবাসি না। কুত্তা, আমাকে কি তোর পাগল মনে হয়? যা, আসবো না তোর পিছে। আমার নিজেরই ভুল।
তোর পিছে পিছে ঘুরে সময় নষ্ট করার। এখন থেকে তোকে আর বিরক্ত করব না, তোর সামনেও আসবো না। ভালো থাকিস, গুড বাই। চোখের জল হাত দিয়ে মুছে নিয়ে উঠে চলে গেল। জান্নাতকে লক্ষ্য করলাম, একদম কলেজ থেকে বের হয়ে গেল। হয়তো বাসায় চলে গেল। ভালোই হয়েছে, প্যারা দেওয়া বন্ধ হলো। শালা সবসময় পিছে লেগেই থাকে। ফোনটাও নাই যে ফেসবুকে গিয়ে অন্য মেয়ের সাথে লাইন মারার চেষ্টা করব। দেখি আম্মুকে কল দিয়ে কোনো কাজ হয় কিনা। তোর সাথে কথা বলতে চাইছি না, তুই আম্মুকে ফোন দে। তোমার ছেলে তোমার সাথে কথা বলবে, ধরো। ওর কাছে টাকা চেয়ে নে। তুমি দিবা কিনা বলো। আমি টাকা দিতে পারবো না। আর কখনো কল দিবে না। কল কেটে দিয়ে ঢিল মেরে ফোন ভেঙে ফেললাম। অনেক হয়েছে এভাবে জীবন চালানো। আমি একা আছি আর একাই থাকবো। সিম এবং মেমোরিটা পকেটে তুলে নিয়ে বসে রইলাম। কিছু সময় পর বন্ধুরা কাছে আসতেই ভাঙা ফোন হাতে নিল। এটা কি করেছিস? চোখ নাই তোর? এখন বাসার মানুষের সাথে যোগাযোগ রাখবি কি করে? ইচ্ছা নাই যোগাযোগ করার। সমস্যাটা কি বলবি? তুই তোর পরিবার থেকে দূরে থেকেও যত টাকা নিস, আমরা কাছে থেকেও তত টাকা নিতে পারি না। আর তুই কিনা তাহলে কি কষ্ট দিচ্ছিস? একবার বিবেক কেউ পাচ্ছে না তোর? তোর এতই যদি কষ্ট লাগে তুই গিয়ে থাক ওদের সাথে। আমরা তোর জন্য বাসা ছেড়ে এখানে পড়াশোনা করছি, আর তুই আমাদের এসব বলছিস? কে আসতে বলছিল তোদের? শালা আমাদেরই ভুল, তোর পিছে পিছে পড়ে আসি। থাকতে বলছে কে? চলে যা। তোর বন্ধুত্ব করার যোগ্যতাই নেই। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বেশি আমরা না, তুই করছিস। তোরা যা এখান থেকে। চুপ থাক সবাই। এভাবে ঝগড়া করে কি পাবি? হ্যাঁ, বন্ধুত্ব নষ্ট করতে চাস তোরা সবাই? কে নষ্ট করছে বন্ধুত্ব, আমরা নাকি ও নিজেই করছে? নিলয়, তুই ফোন ভাঙছিস কেন সেটা আগে বল। সব বললাম। একবার নিলয়ের জায়গায় দাঁড়িয়ে দেখ, যখন ওকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল তখন কেমন লাগছিল ওর, সেটা একবার অনুভব কর। সামান্য একটা ফোন ভাঙছে তাতেই এমন, আর যখন ওর মন ভাঙছে তখন কেমন লাগছে ওর, একটা বার ভেবে দেখ। তোরা দুজন ও সম্পর্কে কি জানিস সেটা আমি জানি না, বাট ওকে কখনো এমন কিছু বলিস না যেটা বললে ওর অতীতকে মনে পড়ে যায়। ও যেভাবে থাকতে চায় সেভাবেই থাকতে দে, একদিন সব ঠিক হয়ে যাবে। আর তোরা যদি বন্ধুত্ব রাখতে চাস তাহলে ওকে এখনই সরি বল, না হলে চলে যেতে পারিস। আমার কসম তোদের কিচ্ছু বলবো না। রাফি তুই চুপ কর, এমনিতেই ভালো লাগছে না, হোস্টেলে যেতে হবে। কয়েকদিন পর এক্সাম, তাই এখন ক্লাস করতে হবে। চল ক্লাসে যাব। হ্যাঁ চল, আর সরি এসব বলার জন্য। ঠিক আছে চল। আর কোনো কথা না বাড়িয়ে ক্লাসে চলে আসলাম। সবগুলো ক্লাস করে হোস্টেলে চলে আসলাম। এরই মাঝে কয়েকটা দিন চলে গেল। হাতে যে টাকা ছিল সেগুলো দিয়ে কিছুই হবে না। নতুন একটা ফোন কেনা খুব জরুরি। এদিকে জান্নাত তো কথা বলছে না, দেখা হলেও চলে যায়। এক প্রকার এড়িয়ে চলছে আমাকে, তাতে আমার কি? আমার তো টাকা লাগবে। ক্যাম্পাসে জান্নাত এবং ওর ফ্রেন্ডরা বসে আড্ডা দিচ্ছে, তখন ওদের কাছে গিয়ে দাঁড়ালাম। হাই। যাবি না? লাস্ট ক্লাস করতে হবে। তুই ক্লাস কর, আমি প্রিন্সিপাল স্যারের রুমে আছি, ছুটির পর সেখানে আসবি। তুমি ওখানে গিয়ে কি করবে? তোর খোঁজ খবর নিতে হবে। মা এটা ভুলেও করবে না। তুমি হয়তো জানো না প্রিন্সিপাল স্যারের মাথার তার কাটা, বলে অনেক কিছু বলে দেয়, বুঝলে? সেটা আমার উপর ছেড়ে দে। যা ক্লাসে যা। ঠিক আছে বাই। বাই। মহিলাটির প্রতি অন্যরকম মায়া কাজ করে। একটা অ্যাক্সিডেন্টের পর থেকে এতটা কাছে চলে আসবো কখনো ভাবতেও পারিনি। দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে আসলাম। জান্নাতের দিকে এক নজর তাকিয়ে থাকার পর চুপচাপ বসে রইলাম। ক্লাসে ম্যাম এসে ক্লাস নিতে লাগলো। জান্নাত, তুমি কি কোনো কাগজ প্রিন্সিপাল স্যারকে দিয়েছিলে? জি ম্যাম। কেন? তোমাকে যেতে বলেছে। ঠিক আছে ম্যাম। তারপর আবার ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষ হওয়ার পর প্রিন্সিপাল স্যারের রুমের দিকে রওনা দিলাম। ক্লাসের বাইরে থেকে পারমিশন নিয়ে ঢুকে দেখলাম মায়ের সাথে জান্নাত তো স্যারের রুমে আছে। হয়তো ম্যাম যেটা বলল সেটার জন্য এসেছে। জান্নাত আমাকে কিছু একটা বলতে যাবে, তার আগেই মা প্রিন্সিপালকে উদ্দেশ্য করে বলল, আমার ছেলে চলে আসছে। কি শুনলাম আমি তোর নামে? কি শুনলে? তুই নাকি অনেক ফাজিল। একটু না, স্যার মিথ্যা বলছে। আমি মিথ্যে বলছি তাই না? শুধুই কি ফাজিল নাকি অন্য কিছু? অন্য কোনো সমস্যা হলে নিলয় বলার আগে আপনি আমাকে জানাবেন। শিওর ম্যাডাম। জান্নাত, তুমি বরং কালকে এসো, কাল তোমার সাথে ওটা নিয়ে কথা হবে। ঠিক আছে স্যার। নিলয়, এটাই সেই মেয়ে না? কোন মেয়ে? এই মেয়ে শোনো।
জি বলুন। সকালে তোমাদের মাঝে কি হয়েছিল যার জন্য তুমি ওর সাথে এমন ব্যবহার করলে? কারণ কি? মা, ও কিছু না, আমরা বন্ধু, তাই একটু ঝগড়া হয়েছে। বন্ধুদের মাঝে এমন করতে নেই। হুম। স্যার, আজ আসি। জি। আমাদের সাথে সাথে জান্নাতও বেরিয়ে আসলো। গাড়িতে ওঠার আগ অবধি জান্নাতের সাথে মা কথা বলল। তারপর জান্নাতকে বিদায় দিয়ে দুজন গাড়িতে উঠতেই ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। 30 মিনিট পর মায়ের বাসায় আসলাম। বাসার ভিতরে ঢুকতেই অভি আসলো। কেমন আছেন ভাইয়া? এই তো, তুই কেমন আছিস? ভালো। অভি, ভাইয়াকে রুমে নিয়ে যাও। ওকে আম্মু। অবিকে সাথে নিয়ে একটা রুমে আসলাম। জান্নাতের সাথে এখন সম্পর্ক না বললেই চলে। কেউ আর কথা বলি না, দেখা হলেও এড়িয়ে চলি। মাঝে মাঝে অনেক কথা বলতে ইচ্ছে করে, বাট ওর অপমান করার কথা মনে পড়তেই মাথাটা নিচু করে সেখান থেকে চলে যাই। এরই মাঝে এক্সাম শুরু হয়ে গেল। এক্সাম শেষ হলেই শুরু হয় আমার একাকিত্ব। সবাই সবার বাসায় চলে যায়, কিন্তু আমাকে থেকে যেতে হয় ক্যাম্পাস বা কোথাও ঘুরতে যেতে। সবাই যখন ঈদের ছুটিতে বাসায় যায়, তখন আমি কক্সবাজার, রাঙামাটি কিংবা বান্দরবান ঘুরতে বের হই। একদম একা হয়ে পড়ি, কথা বলার জন্য থাকে না কেউ। তবে এসব নিয়ে কখনো মন খারাপ হয় না। সবার ভাগ্য তো আমার মতো না। সবাই তাদের পরিবারের সাথে খুব সুন্দর করে দিন কাটাতে ব্যস্ত থাকে। আর মাত্র আজকের দিনটা, আজকে এক্সাম শেষ হলেই সবাই সবার নিজ বাসার উদ্দেশ্যে রওনা দিবে। পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছিলাম, হঠাৎ করে পুলিশের গাড়ির শব্দ পেলাম। টিচার রুম থেকে বের হয়ে কিছু একটা বলাতেই গাড়ির হর্ন বাজানো থেমে গেল। আবারও পরীক্ষা দিতে মনোযোগী হলাম। স্বাভাবিকভাবেই এক্সাম শেষ করে বাইরে এসে জান্নাতকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে আছি। তখন কেউ একজন কাঁধে হাত দিল। ও তুই? কাউকে খুঁজছিস? তোদের জন্যই অপেক্ষায় ছিলাম। চল হোস্টেলে যাই। মিথ্যা বলে কি হবে? দেখ, জান্নাত হয়তো তোকে আর ওর লাইফে চায় না। আগে একটা সময় ছিল তোদের দুজনের বোঝাপড়া ভালো ছিল, কিন্তু এখন কেউ কাউকে সহ্য করতে পারিস না। তাই এসব নিয়ে মন খারাপ করিস না প্লিজ। হ্যাঁ চল, সবাই মিলে হোস্টেলের দিকে রওনা দিলাম। রাফির কথায় লজিক আছে, বাট তবুও জান্নাতের প্রতি একটা শূন্যতা অনুভব করছিলাম। ওই এদিকে আয়। হঠাৎ এমন কথা শুনে বেশি অবাক হলাম। এটা তো আমার পাগলাটে ভাইয়ার কণ্ঠ। ডান দিকে ঘুরে দেখলাম দাঁড়িয়ে আছে। অন্য কোনো ভাই হলে নিশ্চয়ই গিয়ে জড়িয়ে ধরতো। আমারও তো ইচ্ছে করে, কিন্তু সেই অধিকার ভাইয়া আমাকে দেয়নি। কেন আমার সাথে এমন করে সেটা সে নিজেই বলতে পারবে। ভাইয়া, আপনি এখানে? ওকে নিতে আসলাম। সত্যি? চল আমার সাথে। যা এখান থেকে, আমি কোথাও যাব না। দেখ, আমি কিন্তু একদম শান্ত মেজাজে বলছি। আমার সাথে এখন বাসায় যাবি। কে তুই? আমি কে মানে? তুই কে? একটা ঘুষ খাওয়া পুলিশ। তোর সাথে আমার কিসের সম্পর্ক? কি? তোকে অনেকবার বলছি আমাকে যা বলবি বল, কিন্তু আমার পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে কোনো কথা বলবি না। বললে কি করবি? নিলয়, ছাড় ভাইয়াকে। রাফি, জয়, রাহুল আমাদের দুজনকে ছাড়ানোর পর খেয়াল করলাম ক্যাম্পাসের সকল স্টুডেন্ট সহ স্যার ম্যামরা আমাদের দিকে এক নাগারে তাকিয়ে আছে। বিশেষ করে ভাইয়া পুলিশের ড্রেস পরে আছে বলে। প্রিন্সিপাল স্যার দৌড়ে ভাইয়ার কাছে এসে জিজ্ঞাসা করলো, স্যার, নিলয় কি করেছে? আপনি কে? আমি প্রিন্সিপাল কলেজের। ও কিছু না স্যার, আমার আসলে দুই ভাই, অনেক দিন ধরে ঝগড়া চলছিল, সেটা মেটানোর জন্য আসছি। নিলয়, বড় ভাইয়ের সাথে কেউ এমন করে? বেয়াদব। স্যার, ও আমার নিজের ভাই না, আব্বু আম্মু ওকে কুড়িয়ে পেয়েছেন। শালা তুই এভাবে বুঝবি না, চল আমার সাথে। ছাড় আমাকে। গাড়িতে উঠ তাড়াতাড়ি। তোকে বললাম না আমি যাব না, কথা কানে যায়নি। এই মেয়েটা কে রে? কোন মেয়ে? পেছনে। কোনটা? পেছনে ঘুরে দেখতে যাব, তখনই মাথার পেছনে কিছু একটা দিয়ে মারার ফলে মাটিতে পড়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম, নিজেকে একটা চলমান গাড়িতে আবিষ্কার করলাম। ভাইয়া ড্রাইভ করছে আর পাশে আমি বসে আছি। কেমন লাগছে এখন? শালা মারার পর বলতে আসছে কেমন লাগছে? ভাগ এখান থেকে। ভাইয়া, জ্ঞান ফিরেছে নাকি? হ্যাঁ। তোরা কোথায়? পিছনে আছি আমরা। একটা কাজ করতে হবে। তোর চাকর পাইছিস আমাকে? তুই কাজ করতে বলবি আর আমি সেটা করব, তাই না? শোন, তুই যদি কাজটা না করিস
তাহলে দুজন মরে যাবে। কে কে? অরিতা আর আমি। তুই মরে যা, সমস্যা নেই, বাট এই অরিতা কে? আমার গার্লফ্রেন্ড। মরবে কেন? বাসা থেকে ওর বিয়ে ঠিক করছে। অরিতার অমন সাহস নেই যে বাসায় আমাদের কথা বলবে। আর তুই তো জানিস আমি আব্বু আম্মুকে এসব প্রেম ভালোবাসার কথা কখনো বলতে পারবো না। জানি তো ভদ্র শয়তান, শালা আমাকে বলিস লুচু, বাট আমার থেকে বড় লুচু তো তুই। আউচ! এখনো মাথা চিনচিন করছে। কিছু সময় চুপ থাকার পর ভাইয়া আবার বলতে লাগলো, কাজটা করে দে না। আমি পারবো না। প্লিজ ভাই, কাজটা করে দে। প্রমিস করছি তুই যেটা চাইবি সেটাই করব। প্রয়োজন হলে তুই বাসায় থাকবি আর আমি বাসা থেকে চলে যাব, বাট প্রতি মাসে টাকা দিব। তবুও কাজটা করে দে ভাই। ভাইয়ার দিকে তাকিয়ে অনেক বেশি অবাক হয়ে পড়লাম। যে কখন আমাকে ভাই বলে স্বীকার করে না, আজ সেই মানুষটা আমার কাছে অনুরোধ করছে। এর থেকে বড় আর কি হতে পারে? ভাইয়ের প্রতি টানটা হয়তো বেরিয়ে পড়ছে। চোখের কোণে জল জমা হলেও চুপ করে ভাইয়ার দিকেই তাকিয়ে আছি। কি হলো, কথা বলছিস না যে? কি করবো কাজটা। ধন্যবাদ ভাই। গাড়ি থামিয়ে জড়িয়ে ধরতেই আড়ালে চোখের জল মুছে নিলাম। ভাবি কি করে? ডক্টর। বাহ, বাসায় তাহলে ডক্টর আসবে? চমৎকার। বাসা কোথায়? মহাদেবপুর। কাছেই তাহলে। তুই রেস্ট নে এখন। এরই মাঝে রাফিয়া রিফাত আমাদের সব নিয়ে হাজির। আজ গেম ওভার, চল। সাইফের জোরে ডাকাতেই সবাই দৌড়ে এসে ওদের উপর আক্রমণ করলাম। দুটো দলের মধ্যে পাল্টাপাল্টি মারামারি করার সময় অনেকের অনেক ক্ষতি হয়। এক সময় আবরাব মাহিনের মুখে চেইন দিয়ে মারতেই হাঁটু গেড়ে মাহিন পড়ে যায়। এই সুযোগে মাহিনকে হাতের নাগালে পেয়ে সবাইকে মারা বাদ দিয়ে রাফিকে চেইন দিয়ে লাঠি দিয়ে মাহিনকে মারতে লাগলাম। ইচ্ছা ছিল শালাকে একদম মেরে ফেলবো, কিন্তু সেটাও আর ভাইয়ার জন্য হয়নি। পুলিশ এসে ফাঁকা গুলি চালাতেই সবাই শান্ত হয়ে যায়। তবে আবরাব, সাইফ এবং আমার মাঝে কিছু একটা কাজ করছিল, যার জন্য সবাই থেমে গেলেও আমরা তিনজন ওদের মারতেই ছিলাম। তবে সেটা আর বেশি সময় হয়নি। পুলিশ এসে আমাদের তিনজনকে আটকাতেই আবরাব ওখানেই বসে কান্না করে দেয়। স্যার প্লিজ ওই কুত্তাটাকে আমাকে মারতে দেন, পরে আমাকে ফাঁসি দেন, তবুও ওকে মারতে দেন। ও আমার বোনের সাথে যেটা করেছে সেটা শাস্তি দিতে দেন। নিজের বোনকে কতটা ভালোবাসলে এমন করতে পারে সেটা আবরাবকে না দেখলে বুঝতেই পারতাম না। ভাইয়া আমার দিকে রাগী চেহারা নিয়ে তাকিয়ে থাকলেও কোনো আক্ষেপ ছিল না, কারণ আমি তাকে তখন কিছুই ভাবতাম না। আমার বন্ধুরা এবং আবরাবের বন্ধুরা মিলে আবরাবকে নিয়ে ক্যাম্পাসে গেল। কম বেশি সবারই ক্ষতি হয়েছে, সবার শরীর থেকে রক্ত বের হচ্ছে। ওদিকে মাহিনের যায় অবস্থা। কিছু পুলিশ ওকে নিয়ে আগেই হাসপাতালে নিয়ে গেছে। কিছু সময় ক্যাম্পাসে ওভাবেই বসে থাকার পর আফিয়া আসলো। আবরাবকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে কান্না করে দিল। আফিয়া অনেক শান্ত স্বভাবের, সবার সাথে বন্ধুত্ব হয়ে থাকতে চায়, তবে এমনিতে অনেক ভীতু একটা মেয়ে। আজকের পর থেকে শুধু তোকেই না বোন, কোনো মেয়েকে ওরা ইফটিজিং করতে পারবে না। অফিসার, সবাইকে অ্যারেস্ট করুন। ইয়েস স্যার। ও হ্যালো স্যার, আমাদের বাদ দিয়ে ওদের গিয়ে অ্যারেস্ট করুন যারা মেয়েদের সম্মান দিতে পারে না। স্যার আপনার বাইকে কি করব? আগে মারুন, তারপর ওকে অ্যারেস্ট করে গাড়িতে তুলুন। এই শালা কখনো আমাকে বুঝতে পারবে না। স্যার আমাদের গ্রেফতার করেন। আর কোনো কথা না বলে আমাদের সবাইকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। থানার বাইরে থেকে সবাইকে হাত মুখ ধুইয়ে জেলের ভিতর দিল। শালার জীবনে কেন যে তুই একটা পুলিশ ভাই পেয়েছিলি? জীবনটা একদম তেজপাতা। স্যার একটা কল করা ছিল। আপনাদের আইজি স্যারের চাকরি খাওয়ার জন্য। খাইয়ে দিতে পারলে অনেক হেল্প হবে। শান্ত হবে একটু। আরে তুই এত চিন্তা করিস না তো, কালকের মধ্যেই জামিন হয়ে যাবে। ও তাই, বের হয়ে দেখা। যদি কাল বের হতে পারিস তাহলে আমি পুলিশের চাকরি ছেড়ে দিব। এটুকু বলেই ভাইয়া নিজের ক্যাবিনে চলে গেল। এদিকে কনস্টেবলের সাহায্যে বাসায় কল দিয়ে আব্বু আম্মুকে আসতে বললাম। বিকেল হতে সবার পরিবার থেকে লোক আসতে লাগলো। কেন বারবার এসবে যাস? তুমি আসল কথা জানো না, জেনে নিজের ছেলের কথা শুনে আসছে এখন। কি হয়েছে? সব বললাম। আফিয়ার জায়গা যদি আমার কোনো বোন থাকতো তাহলে কি হতো? তুই থাক, আমরা দেখছি। আম্মু আব্বু তোমরা বাসায় যাও, এদের ছাড়া হবে না। আমরা উকিল আনবো তো। কাজ হবে না। নীল তুই ভুল করছিস।
আমি ঠিক কাজ করছি। আর এখন যদি তোমরা না যাও তাহলে অনেক খারাপ কিছু হবে। আম্মু অনেক ক্ষুধা লাগছে, যদি কিছু খাবার। তোর না খেয়ে থাকতে হবে। তোমরা এখনো দাঁড়িয়ে আছো যে, তাড়াতাড়ি বাসায় চলে যাও। আব্বু আম্মুর সাথে সাথে অনেকের পরিবারের লোকজন চলে যেতে লাগলো। হ্যাঁ, আমাদের জামিন হয়নি। টানা 21 দিন পর জেলের মধ্য থেকে বের হয়েছিলাম। সেদিন কোনো কারণের জন্য ভাইয়া থানায় আসতে পারেনি। সেই সুযোগে উকিল দিয়ে জামিন হয়ে বেরিয়ে আসি। সারাদিন সবাই মিলে বাইরে আড্ডা দেওয়ার পর বাসায় আসতেই শুরু হয় কোলাহল। আজ তোমরা ডিসিশন নাও, বাসায় কে থাকবে? এখন বেশি হয়ে যাচ্ছে। নিলয় তোর ছোট ভাই। ও আমার ভাই না। তাহলে কি আমিও তোর মা না? নিলয়, রুমে যা তুই। বলছি না ও এই বাসায় থাকতে পারবে না। বাসা তোর একার নাকি? হ্যাঁ, আমার টাকায় বাসায় সবকিছু তৈরি হয়েছে, আর আমার সকল জিনিস ব্যবহার করছিস। ঘুষের টাকা? তোকে তো আজ। ফ্লোরে থাকা লাঠি নিয়ে ভাইয়ার দিকে এগিয়ে যেতেই আম্মু আমাকে কষে 2টা থাপ্পড় দিল। আম্মু, ও আমাকে মারছে। বেরিয়ে যা। তুমি বেরিয়ে যা বলছি। আর কখনো আমাকে কাছে পাবে না। ভালো থেকো। আর তুই নিজেও ভালো থাকিস ওনাদের নিয়ে। সেদিন রাতেই বাসা থেকে বের হয়ে চলে আসছিলাম। কাছে কিছু টাকা থাকার কারণে রাতের বাসেই মামার বাসায় চলে আসি। সেখানে 2 দিন থাকার পর একদিন খেয়াল করলাম মামা আম্মুর সাথে কথা বলছে। স্পষ্ট বুঝতে পারছিলাম আম্মু কাল এই বাসায় আসবে। সেদিনই মামার থেকে বাহানা ধরে কিছু টাকা নিয়ে কাউকে কিছু না বলে সেই বাসা থেকেও চলে আসি। বন্ধুদের কল দিয়ে কলেজ থেকে আমার টিসি তোলার জন্য বলি। এরই মাঝে আমি উত্তরা চলে আসি। 2 দিন পর যখন ওরা 3 জন আসে তখন কলেজে ভর্তি হই। গাড়ি থেকে নাম, বাসায় এসে গেছি। ভাইয়ার ডাকে বাস্তবে ফিরে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে গিয়ে আব্বু আম্মুকে দেখে বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। কতদিন পর ওনাদের দেখছি। সবার সাথে কথা বলার পর রুমে চলে গেলাম। রুমে শুয়ে শুয়ে আম্মুর ফোন টিপছি, তখন রুমে ভাইয়া আসলো। তুই কি আমার কাজ করবি না? এত তারা কিসের? ওর বিয়ে ঠিক হয়ে আছে। ওনার বাসার ঠিকানা কি? তোকে ওর বাসার ঠিকানা দেওয়া যাবে না। পর দেখা যাবে কোনো একটা হট্টগোল বাজিয়ে দিবি। বিশ্বাস না করলে আমাকে বলছিস কেন? অন্যদের বল। ওর বাসায় এসব বলা যাবে না। তুই হাসপাতালে কিংবা একটা রেস্টুরেন্টে ওর সাথে দেখা কর। কয়েকদিন পর রেস্টুরেন্টে দেখা করব। কয়েকদিন মানে? দেখ, মাত্র 2 দিন বাসায় আসছি। ও। হাত ধরে টানতে টানতে বাসার বাইরে নিয়ে আসলো। গাড়িতে উঠ। ও হ্যালো, আপনার জানোর সাথে দেখা করতে যাচ্ছেন, কোনো চোরের সাথে না। যান, ড্রেস চেঞ্জ করে আয় তাড়াতাড়ি। কিন্তু দেরি হয়ে যাবে। তুই মেয়ে নাকি যে সময় লাগবে? 5 মিনিট অপেক্ষা কর। ফোন দিয়েছে? ভাইয়া বাসার ভিতরে চলে যাওয়ার পর ওর ফোন দিয়ে আমার আইডি গেলাম। কতদিন পর আবার আইডিতে আসলাম। কিছু সময় চালাতেই ভাইয়া চলে আসলো। বাইকের চাবি দে। কেন? বাইক নিয়ে যাব। হেলমেট আনিনি। হেলমেট দিয়ে ঘোরা হবে, চাবি দে তাড়াতাড়ি। ভাইয়ার থেকে রেস্টুরেন্টের ঠিকানা শুনে বাইক চালাতে শুরু করলাম। কতদিন যে বাইক চালানো হয় না। সেই যে বাসা থেকে গেছিলাম তারপর থেকে আর বাইক চালানো হয়নি। ভাইয়ার সাথে কথা বলে জানতে পারলাম অরিতা মানে হবু ভাবি চাকরির জন্য এখানেই ওনার খালার বাসায় থাকে। প্রায় 15 মিনিট বাইক চালানোর পর রেস্টুরেন্টের সামনে এসে থামলাম। ভাইয়ার সাথে সাথে রেস্টুরেন্টে যাওয়ার পর ভাইয়া একটা মেয়ের পাশে বসলো। বুঝতে বাকি রইল না এটাই অরিতা। বস এখানে। কে এটা? আমার ছোট ভাই, যার কথা তোমাকে বলেছিলাম। ও। তুমি কি ওকে লাভ করো? অনেক বেশি। পালাতে পারবে? অরিতা মাথা নিচু করে আছে। কতদিনের ভালোবাসা তোদের? 3 বছর। 9 মাস 27 দিন। আর আমি তোদের ভালোবাসা হিসাব করতে আসি নাই ভাই। বলতে চাইছি এতদিনের ভালোবাসা তবু সামান্যতম সাহস জোগাড় হয়নি। তুই তো জানিস আমি কেমন। জানি। কোথাও পারিস বা না পারিস আমার পিছে লেগে থাকবি। আমি নীলকে অনেকবার বলেছি বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বাট ও বারবার বলতো এসব কিছুই হবে না। তোমার বিয়ে ঠিক হয়েছে কার সাথে তাকে চেনো? তার ছবি আর ঠিকানা আছে? এই যে নাও। মোবাইল থেকে একটা ছবি আর ঠিকানা বের করে দেখালো।
দেখে তো মনে হচ্ছে ভালোই। ছেলে বিজনেসম্যান। আমি বলছি না ওই ছেলের এত খোঁজ খবর রাখবে না। সরি। আর তুই পারবি কিনা বল। রাগার কি আছে, আর আমার কিছু টাকা লাগবে। টাকা কেন? ছেলেটার কাছে পৌঁছাতে টাকা তো লাগবেই, তাই না? কত টাকা লাগবে? 10,000। ডাকাতি করছিস কেন? তুমি চুপ করো। নিজে পুলিশ হয়ে যে কাজ করতে পারো না সেই কাজ তোমার ছোট ভাই করে দিচ্ছে, তবুও আসছে কথা শোনাতে। ভাইটা তো আমারই। এত খুশি হওয়ার দরকার নাই। এখন তোরা দুজন কথা বল, আমি চাই। কোথায় যাবি? যে কাজের জন্য টাকা দিল। এখনই? ফিরতে 2-1 দিন লাগবে। ঠিক আছে। আর রিক্সা করে চলে যাস। কেন? বাইক নিয়ে যাব। এখন আবার বাইক? হ্যাঁ বাইক। ওখানে শান্তভাবে কথা বলিস। তোর ভাবতে হবে না। ভাবির থেকে তার নম্বর নিয়ে বাইরে এসে বন্ধুদের কল দিয়ে কলেজে আসতে বললাম। বাইক নিয়ে কলেজে গিয়ে দেখলাম বন্ধুদের সাথে আবরাব, রিফাত, সাইফ আরো অনেকেই আছে। সবার সাথে কিছু সময় কথা বলার পর সবাইকে সমস্যাটা খুলে বললাম। এটা অনেক স্বাভাবিক। কিভাবে? এভাবে। যদি কাজ না হয়? কাজ না হলে আমরা আছি কিসের জন্য? শালার পা ভেঙে দিয়ে চলে আসবো। আরে না, ওখানে গিয়ে কোনো ঝামেলা করা যাবে না। যাবি কবে? আজকে, তাই না? আজ তো আমি যেতে পারবো না। কেন? ভাষায় একটা কাজ আছে। তাহলে তোর যাওয়া লাগবে না, বাট যে আইডিয়া দিছিস সেটাই অনেক। সাবধানে যাস। সবাই যে যার মতো বাইকে ওঠার পর বাইক চালানো শুরু করে দিল। আমি আর রিফাত আছি একটাই ফোনে কথা বলার জন্য রিফাতকে দিয়ে বাইক চালাচ্ছি। হ্যালো ভাবি, আমি নিলয়। এখনই ভাবি হইনি। হওয়ার ইচ্ছা আছে তো? অনেক। তাহলে কিছু কাজ করতে হবে। কি কাজ? এটা করতে হবে। পারবে কিনা বলো? পারবো, বাট পরিবারকে যদি বলে দেয় তাহলে আমার কি হবে? কিছুই হবে না। সত্যি তো? আরে ভাই সত্যি। ভাই না, ভাবি। ওই একটা হলেই হলো। আমি যখন কল দিয়ে ইমোশনাল হয়ে যাব তখন বুঝে নিবে, তখনই তোমার এসব বলতে হবে। ঠিক আছে। এখন তুমি কথাগুলো চর্চা করো। বাই। বাই। অবু ভাবির সাথে কথা বলা শেষ করে ফোনটা পকেটে তুলে নিলাম। শালা তুই এসব পারিস কেমনে? যেভাবে সাইফ আমারে কহিল, আমার অনেক হাসি পাচ্ছে। যত হাসি পায় এখন হেসে নে, পরে হাসলে তোর খবর আছে। সেটা ঠিক বলছিস। সবাই মিলে কথা বলতে বলতে অরিতা ভাবির দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম, বাট এসে কোনো লাভ হলো না। ঠিকানা সম্ভবত একটা অফিসের, কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে অফিস বন্ধ করা হয়েছে। সামনের দিকে এগিয়ে দিয়ে দারোয়ানের কাছে গেলাম। চাচা, এখানে কি মিস্টার রাশেদকে পাওয়া যাবে? না, স্যার তো বাসায় চলে গেছে। ও, ওনার ফোন নাম্বার আছে? হ্যাঁ, কেন? একটু ওনাকে কল দিবেন প্লিজ। ঠিক আছে, দিচ্ছি। শার্টের পকেট থেকে ফোনটা বের করে কল করলো। স্যার, আপনার সাথে একজন দেখা করতে আসছে। কে? চিনি না স্যার। ধরো, কথা বলো। হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছেন? স্যার, আমি মেহেদি। কোন মেহেদি? স্যার, আপনি আমাকে চিনবেন না, কিন্তু স্যার আপনাকে কিছু কথা বলার আছে। জীবন মরণের প্রশ্ন। তোমার বাসা কোথায়? মহাদেবপুরে স্যার। ঠিক আছে, তুমি আমার বাসায় চলে আসো। স্যার, এত রাতে বাসায় না গিয়ে এখানেই যদি থাকার ব্যবস্থা করে দিতেন, কাল আপনার সাথে কথা বলতাম। তুমি কি একাই? না স্যার, আমার সাথে আমার কিছু বন্ধু আছে। দারোয়ানকে ফোন দাও। ঠিক আছে স্যার। ফোনের স্পিকার অন করে দারোয়ানকে ফোন দিয়ে কথা বলতে বললাম। জি স্যার, বলেন। অফিসের গেস্ট রুমে ওদের থাকতে বলো। জি স্যার। কথা বলা শেষ করে আমাদের সাথে নিয়ে অফিসের ভিতরে গেল। দারোয়ান চাচা চলে যেতেই সবাই একটু রেস্ট নিতে লাগলাম। প্রচুর খারাপ লাগছে। সোফার উপর বসে মাথাটা লাগিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। সবাইকে ডেকে তুলে রুমের বাইরে আসলাম। অফিসে এখনো তেমন কোনো স্টাফ আসেনি, তবে হঠাৎ করে একটা গাড়ির শব্দ পেয়ে জানালা দিয়ে উকি মারলাম। বুঝতে পারছিলাম এই হাদারাম রাশেদ ছাড়া অন্য কেউ হবে না। সবাইকে বলে
আমি রাশিদের কাছে গেলাম। স্যার, আমি মেহেদি। হ্যাঁ মেহেদি, বলো। স্যার, আপনি শুধু পারেন আমার স্ত্রী এবং সন্তানকে ফিরিয়ে দিতে। কি বলছো এসব? জি স্যার, প্লিজ বলুন, আপনি আমার কথাটা রাখবেন। আরে কি কথা বলবে তো? স্যার, আমি আমার স্ত্রী এবং সন্তানকে হারাতে চাই না। সমস্যাটা কি বলবে? স্যার, যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সেটা আমার স্ত্রী। হোয়াট? ইয়েস স্যার। তুমি বলবে আর আমি বিশ্বাস করব, তাই না? স্যার, প্রমাণ লাগবে? হ্যাঁ লাগবে। দিচ্ছি স্যার। পকেট থেকে ফোনটা বের করে ভাবির নাম্বারে স্পিকার অন করে কল দিলাম। হ্যালো অরিতা। হ্যালো, কে? বাবু আমি। হ্যাঁ বাবু, বলো। কি করছো এখন? বিশ্রাম করি, বেবিটা তো আস্তে আস্তে বড় হচ্ছে। বেবিটা যত্ন করতে হবে। বাসায় সবাইকে বলতে হবে। সেটার দরকার নেই, আমি রাশেদ স্যারের সাথে কথা বলতে আসছি। ওর সাথে কেন কথা বলতে গেছো? আমি তো বিয়ের রাতেই মেডিসিন দিয়ে মেরে ফেলবো। এটা করা যাবে না, আমাদের বেবির কিছু হয়ে যাবে। আরে পাগল, কিছুই হবে না। ও স্যামরা তো ডাক্তারের প্ল্যান কিছুই জানে না। আচ্ছা যান, তোমাকে পরে আবার কল দিব, কেমন? ঠিক আছে বাবু। দিলাম না। কল কেটে দিয়ে এতিম ছেলের মতো করে রাশেদের দিকে তাকালাম। স্যার। বিয়ে বাদ। বাদ মানে? আমি বিয়ে করব না। আর তোমাকে ধন্যবাদ ভাই, আমার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ লাইন থেকে সরে যাওয়ার জন্য। এখন তোমরা সবাই যাও, আমি এখনই ওই গুন্ডি মেয়ের বাসায় কল দিয়ে বিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। স্যার, কথাগুলো ওর বাসায় প্লিজ জানাবেন না, তাহলে অন্য সমস্যা হবে। আরে ভাই, কোনো চিন্তা করিস না, আমি ওই মেয়ের কথা কিছুতেই বলবো না, পাক্কা প্রমিস। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ তোমাকে দেওয়া উচিত। না জানি ওই মেন্টাল ডাক্তারকে বিয়ে করে বাসরাতেই মরে যেতে হতো। তাহলে আসি ভাই। হ্যাঁ। রাশেদের অফিস থেকে বের হতেই সবাই হু 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 করে হাসতে শুরু করলো। শালার বিয়ে করার শখ চিরতরের জন্য মুছে গেছে। সবই সাইফের বুদ্ধি। এসব বাদ দিয়ে আমাকে ট্রিট দে তাড়াতাড়ি। ট্রিট কেন? ট্রিট তো আমিও পাই, তবে সেটার জন্য পুলিশ সাহেবকে ধরতে হবে। হ্যাঁ, তার আগে এখন নাস্তা করা লাগবে, রাতে কিছু খাওয়া হয়নি। চল। সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে সকালে নাস্তা করে নিজ এলাকার দিকে রওনা দিলাম। সবার সাথে আড্ডা দিয়ে একদম দুপুরবেলা বাসায় আসলাম। কোথায় গেছিলি? ওই যে কাল বললাম না, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। এখন আমার ফোনটা দে। তোর ফোন কোথায়? কেনা হয়নি। কেন? সব বললাম। তাহলে সেই জন্যই তুই সেদিন হাসপাতালে ছিলি সারা রাত? হ্যাঁ। আমাদের বাসায় আসতে বল। খুব তাড়াতাড়ি আসবে। এখন যা, ফ্রেশ হয়ে নে। রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার কিছু সময় আগে আম্মুর চিল্লাচিল্লিতে ঘুম থেকে উঠে বসলাম। তোমার কি চিল্লানোর জন্য আমার রুমটাই চোখে পড়লো? আমার বাসায় দেবরকে? দেবর মানে? একটা মেয়ে কল করে বলেছিল, এই যে কিউট দেবর, কাজটা হয়ে গেছে। এটা কাকে বলেছিল? তুই ছাড়া আমার ফোন তো কেউ নেয়নি। আম্মু আসলে। আসলে কি? অনেক জোরে টয়লেট চাপছে, যদি পারমিশন দাও তাহলে যাব। যা। আম্মু রুম থেকে বের হয়ে যেতেই বাথরুম থেকে মুখ ধুয়ে এক দৌড়ে ছাদে চলে গেলাম। ভাবতে লাগলাম এখন কি করতে হবে। এমন সময় ভাইয়া ছাদে আসলো। কিরে, তুই এখানে কি করিস? তার আগে তুই বল, তুই এখানে কেন আসছিস? দেখলাম দূরে ছাদে আসলি, তাই আসলাম। তোর ফোন দে। কেন? তুই দিবি কিনা বল। কারণ না জেনে দিব না। তুই দিবি নাকি সব শেষ করে দিয়ে আম্মুকে বলে দেব? ওয়েট, দিচ্ছি। দে। ভাইয়ার থেকে ফোন নিয়ে ভাবির নাম্বার খুঁজতে লাগলাম। তোর জিএফ এর নাম্বার কি দিয়ে সেভ করা আছে? অরিতা। ভাবি কিছু বলে না? কি বলবে? শালা, তোর মতো প্রেমিক আর বড় ভাই জীবনে কারো দেখিনি। তোর মতো গাদার সাথে ভাবি প্রেম করলো কি করে বলতো? দেখ, উপকার করছিস বলে এই না যে সবসময় যা ইচ্ছে তাই বলবি। আইসে কথা বলতে। থু। না করলে হয় না? এই, তুই তো জিএফ কে বলতো। ও কি বলছে সেটাই করো। এখন রাখছি। কল কেটে দিয়ে ফোন পকেটে নিল। মানে বুঝলাম না। জিএফ আমার, বাট যেভাবে শাসন করছিলি কিছু সময়ের জন্য মনে হচ্ছিল তোর জিএফ। তুই ভয় দেখাতে পারিস না,
তাই আমি ভয় দেখিয়ে দিলাম। বাট আমি লক্ষ্য করছি তুই আমাকে আর জ্বালাচ্ছিস না, কারণ কি? তোর মাথার বুঝা যদি জয় মাথায় নিয়ে এগিয়ে দেয়, তখন কি তুই ওকে লাথি মেরে ফেলে দিবি? আরে না, ওকে ফেলে দিলে আমার কাজ করবে কে? এটাই পাগলা। থাক তুই, আমি এখন নিচে যাচ্ছি। শালা ভাই হোস বলে এই কাজটা করছি, না করলে আবার দুজনকেই গলায় দড়ি নিয়ে ব্রেকআপ করতে হবে। ওই ফোন দিয়েছা? নে। ভাইয়া ফোন দিয়ে চলে গেল। ফোন থেকে তাহসানের ঈশা গান অন করে ফেসবুকে গেলাম। কিছু সময় পরেই একটা মেসেজ আসলো। মেসেজ অপশনে গিয়ে দেখলাম জান্নাত হাই পাঠিয়েছে। শালির হাই পাঠানো বের করছি। ওর আইডিটা সোজা ট্রান্সফার করে ব্লক লিস্টে শিফট করে দিলাম। আহা, কত যে ভালো লাগছে। কুত্তি আমারে অপমান করা, তাই না? এখন বুঝ কেমন লাগে। আরো কিছু সময় ছাদে থেকে ফেসবুক চালানোর পর নিচে আসলাম। নিচে আব্বু আম্মু বসে কথা বলছিল, মাঝখানে আমি আসলাম। একটা কথা ছিল। কি কথা? ভাইয়ার জন্য একটা মেয়ে দেখেছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে বিয়ে করাতে পারো। তুই মেয়ে পেলি কোথায়? কাজিন। কাজিন মানে? মানে মেয়েটা কাজিন। কার কাজিন? কার নাম বলবো ভাবছি। কি হলো, চুপ করে আছিস যে? হ্যাঁ, আমার এক বন্ধুর। নাম কি? অরিতা। আর তোর বন্ধুর? এত কিছু জেনে লাভ নাই, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, পরশু তোমরা দেখতে যাবে। ঠিক আছে, যাব, কিন্তু যদি নীল রাজি না হয়? ওর ঘাড় রাজি হবে। ঠিক আছে। আর তুই অবির মাকে আসতে বললি না যে? আম্মু, আমি মাকে কল করেছিলাম, বলল অফিসের কাজের চাপ একটু বেশি। আচ্ছা, ভাইয়াকে বলো আমি ওর ফোন নিয়ে বাইরে গেছি। সন্ধ্যায় আবার বাইরে কেন? আড্ডা দিতে। নীল কিন্তু? নীল কিছু না, আমি গেলাম। বাসা থেকে বের হয়ে জান্নাতের কথা মনে হতেই কল দিলাম। হ্যালো। জি, কে বলছেন? আমি আসলে উনি মানে কি? আরে বোঝো নাই, মুই হলাম তোমার উনি। সরি, আপনার নাম কি? নামটা তো নাই। কি বলছেন এসব? আসলে হয়েছে কি, একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখনই কিছু বলা এসে নাম জিজ্ঞাসা করলো, তো মুই মোর ফিউট নাম। ফিউট না, কিউট হবে। ওই তো ফিউটার কিউট। তো হয়েছে কি, সেদিন আসার পথে পোলাগো নাম কইতেই তারা আমার নাম কেড়ে নিতে চায়। মুই একলা মানুষ, কেমনে ওকে সবার লগে পেরে উঠি কন দেহি। আপনার বাসা কি বরিশাল? বাসার ঠিকানা তো তুমি অনেক আগে থেকেই জানো। আমি আপনাকে চিনতে পারছি না, প্লিজ আপনার পরিচয় দেন। এই মাইয়া, আমার কথা তুমি কি বুঝতে পারো না? ওই শালা কুত্তা, তোর সাথে ভালোভাবে কথা বলছি বলে ভেবে নিস না। আমি শান্ত স্বভাবে। বেটা, তোর ঠিকানা দে, তোর বাসা থেকে তুলে আনবো। আহা, বৎসর আগিয়া গেছে। চুপচাপ ওর গালিগুলো শুনতে লাগলাম। ওই ছ্যাঁচড়ার ঘরে ছ্যাঁচড়া, কথা কস না কেন, বল এখন। আমি আপনাকে আই লাভ ইউ। শালা জুতা চিনোস? কোন ব্র্যান্ডের জুতা? আর কখনো আমাকে কল দিয়ে বিরক্ত করবি না, করলে তোর খবর আছে বলে দিলাম। কোন চ্যানেলে সম্প্রচার করা হবে? জাহান্নামের চ্যানেল। বাহ, খুব ভালো। তা তুমি কি সাংবাদিকতা করবে? বাইন, রাখ ফোন। বকাটা দিয়েই কল কেটে দিল। কতদিন পর রাগাতে পারলাম, কত যে ভালো লাগছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুদের কল দিয়ে কলেজ গেটে আসতে বললাম, সেখান থেকে কোথাও হাঁটতে যাব। কোথাও যাবি নাকি? দেখি কোথায় যাওয়া যায়। মানে? হুদাই। হুদাই চল। তারপর সবাই মিলে অনেকটা সময় নিয়ে ঘোরাঘুরি করতে লাগলাম। আগে তো প্রায় প্রতিটা রাত জেগে বন্ধুরা মিলে আড্ডা দিতাম, বাট বনবাসে যাওয়ার পর থেকে আর এসব আড্ডা দেওয়া হয়নি। যদিও রাতে বের হয়েছি, তবে শুধুমাত্র জান্নাতের সাথে কথা বলার জন্য। হঠাৎ করে জান্নাতের কথা মনে হতেই বন্ধুদের বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। একটা সময় ছিল যখন কত পাগল ছিলাম, জান্নাতকে সব সময় খুশি রাখতে চেয়েছি, বাট মাঝখানে সব উল্টাপাল্টা হয়ে যায়। হয়তো ভুলটা আমারই ছিল। অতীত, সবার মতো প্রথম দিনেই জান্নাতের সাথে আমার পরিচয় হয়নি। নিজেকে গুছিয়ে নেওয়ার সাথে সাথে নতুন একটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য 1 মাস অতিবাহিত হয়। তখন আমি জান্নাতকে চিনতাম না,
কিছুদিন পর আসে সেই দিন যেদিন আমি জান্নাতকে ভালোভাবে লক্ষ্য করি। ক্যাম্পাসে বসে কথা বলছিলাম, তখনই একটা নীল কালারের ড্রেস পরে অপরূপ মেয়ের আগমন হয়। হ্যাঁ, সেটা অন্য কেউ না, জান্নাত ছিল। প্রথম দেখাতেই ওর মায়াবদ্ধ চেহারা এবং হাসি দেখেই প্রেমে পড়ে যায়। যেমন হাসি তেমনি গালে টোল পড়ে। বন্ধুদের থেকে উঠে জান্নাতের দিকে এগিয়ে যেতেই একটা ছেলে ওর সামনে হাঁটু গেড়ে প্রপোজ করে। প্রেম হওয়ার আগেই দেবদাসের মতো করুণ কাহিনী হয়ে পড়ে। ঘরে বন্ধুদের কাছে আসতেই থাপ্পড়ের শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখলাম প্রপোজ করা ছেলেটা মাটিতে পড়ে আছে। তখনই বুঝে গেছিলাম এই মেয়েকে বসে আনা কতটা কঠিন কাজ হবে। আড়ালে থেকে জান্নাতের সব খবর নিতাম, তবে সামনে থেকে কখনো কথা বলার সাহস পাইনি। অনেকবার চেষ্টা করেছি, বাট ওর মুখটা দেখলে সব গুলিয়ে ফেলি। অনেকটা দিন চলে যায় ওর পিছে ঘুরে ঘুরে। জান্নাত এবং ওর কয়েকটা ফ্রেন্ড হেঁটে কলেজ শেষ করে হোস্টেলে যাচ্ছিল, আর আমি অসহায় একটা ছেলে ফলো করছিলাম। ওই এদিকে আসো। আমি? তুমি ছাড়া কে আছে? হ্যাঁ বলো। কি সমস্যা? কই, কি সমস্যা হবে? ফলো করছো কেন? তোমাকে কখন ফলো করলাম? তাহলে আমাদের পিছনে আসার কারণ কি শুনি? কারণ এই মেয়েটা। আমি মানে? এত কিউট একটা মেয়েকে ফলো করাটাই স্বাভাবিক। নাম কি? নিলয়। আর তোমার? নাম জানো না, ঢং করো। সত্যি জানি না, তখন জানতাম না। আর কখনো আমার পিছনে যেন না দেখি। সামনে থেকে দেখলে কি কোনো সমস্যা হবে? ভালোই কথা বলতে জানো দেখি। সবার সামনে না, বাট কেন জানি না আজ নিজেকে রোমান্টিক লাগছে, তাই কথাগুলো বলতে পারছি। আল্লাহ হাফিজ। প্রেম করার জন্য কোনো কন্টাক্ট নাম্বার পাবো কি? প্রেম করার জন্য দিব না। তাহলে কি বললে দিতে? বন্ধুত্ব করতে চাইলে। হাই, আমি নিলয়, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। মিলে ভালো লাগলো। তোমার নাম্বার? বন্ধুত্ব করলে কি নাম্বার দেওয়া লাগবে নাকি? আসলে সেটা না, বাট আছে না ক্লাসের বিষয়, যদি কোথাও সমস্যা হয় তাহলে জিজ্ঞেস করে নিতে পারতাম একটু। শেয়ানা মাল আসো বটে। না হলে কি কথা বলতে আসতাম? 017 নাম্বার। এই ঋণ কখনো শোধ করতে পারবো না। মজা নাও। একটু। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। সেদিনের পর থেকে জান্নাতের সাথে নিয়মিত কথা বলতে থাকি। ভালোবাসি ভালোবাসি বললেও কখনো সামনে বসে প্রপোজ করতে পারিনি। অপেক্ষায় ছিলাম জান্নাতের চোখের দিকে, কবে আমাকে কথাটা বলতে দিবে। আর সেই দিনটাও চলে আসে। পকেটে করে একটা রিং নিয়ে জান্নাতের কাছে গেলাম। হাই। কিছু বলবে? আলাদাভাবে। কোথায় যেতে হবে? লেকের পাড়ে যাই। কি এমন কথা যার জন্য আমাকে লেকের পাড়ে যেতে হবে? গেলেই তো জানতে পারবে। যদি আমাকে কিডন্যাপ করো? আমার মতো ইনোসেন্ট ছেলে দেখে কি মনে হয় আমি কিডন্যাপার? করতেও তো পারো। আরে চলো তো। কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে লেকের পাড়ে যেতে বললাম। এখন যদি আমি তোমাকে কিডন্যাপ করে খারাপ কিছু করি? তাই বুঝি। তো এই রিক্সায় আমার সাথে কি করবা? সেটা তো সময় বলে দিবে। যে কথাটা বলার জন্য যাচ্ছি সেটা আগে শেষ করে নেই। দুজন কথা বলতে বলতে লেকের পাড়ে চলে আসি। মামাকে ভাড়া দিয়ে সামনের দিকে গিয়ে একটা বেঞ্চের উপর জান্নাতকে বসতে বলি। এখানে বসো। কেন? তোমাকে কিডন্যাপ করেছি, এখন তোমার বাসায় কল দিয়ে মুক্তিপণ দিতে হবে না? মজা ভালোই করতে পারো। এখন চোখ বন্ধ করো তো। কেন? করো তারপর। দেখো আমি কোনো প্রেমিক না, বাট কারো ভবিষ্যৎ বাবা, তাই বলছি তুমি কি হবে আমার সন্তানের আম্মু? কথা দিচ্ছি কখনো কষ্ট দিব না। কখনো দিবে না তো? না। যদি দাও তাহলে? তোমার যেটা ইচ্ছা সেটা করবে। ঠিক আছে, তাহলে রিং পরিয়ে দাও। রিং পরিয়ে দিয়ে কিছু সময় গল্প করার পর আশেপাশে ঘুরতে লাগলাম। এখন বর্তমানে আসা যাক। বাসার কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। তুই বাইরে যাবি যা, ওর ফোন নিয়ে যাওয়ার কি আছে? এমনি তোমার কাছে রেখে দাও, তোমার পাগল ছেলে ফোন চাইলে দিও। এখানে আবার আমাকে জড়ানোর কি দরকার আছে? নিবা নাকি? দে। আম্মুকে ফোন দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এইভাবেই কয়েকটা দিন চলে গেল। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি করা সবই যেন ফিরে পেয়েছি। কলেজের মাঠে বসে
সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তখন সাইফ আসলো। দেখে মনে হচ্ছে একদম মন ভালো নেই। কি রে, তোর কি হলো? সারা বিয়েটা খেতে পারলাম না। কার বিয়ে? অরিতা আপুর। অরিতা মানে? আমার আপু। তোর বোনের নাম তো সাবিলা। আমার খালাতো বোন। ডক্টর তোর বোন? হুম। বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ, তুই জানলি কি করে? আরে বেটা, আমরাই তো তোর বোনের বিয়ে ভেঙে দিয়েছি, তবে ক্রেডিটটা তোরই। ক্রেডিট মানে? তুই যে বললি না ছেলেকে কি কি বললে বিয়ে ভেঙে যাবে, আমরা ঠিক সেগুলোই বলছি। আমি আমার বোনের সাথে এমন করতে পারলাম? শালা একটা পুলিশ দুলাভাই পেয়েছিস, এটাই অনেক। রাখ তোর দুলাভাই, আমি আজকেই সবকিছু বলে দেব। যা, এদিকে আমি আমার বোনের থেকে ফোনটা নিয়ে নেব। খুব বেশি দরকার হলে আব্বু আম্মুকে বলে দেব, ব্যাস এটুকুই। তো তুই জানলে কি করে? তুই আমার বন্ধু আর আপি আমার বোন। শালা তোদের খোঁজ না নিয়ে কাদের খোঁজ নেব শুনি? মানে বুঝলাম না, সাইফ আর তোর বোনের মধ্যে কি? দুজন দুজনকে ভালোবাসে। দুজন না, শুধু আমি। কেন, আপিয়া তোকে লাভ করে না? না, শুধুমাত্র কথা বলে। কখনো বলেছিস? অনেকবার, প্রতিবারই না করেছে। আহা, বছর কত দুঃখ। ভাই, তুই চাইলে কিন্তু হবে। শালা যেটা করবি কর, আমি আমার বোনকে এসব বলতে পারবো না, বাট অন্যদিকে গেলে তোর খবর আছে। এত চিন্তা করে লাভ নাই, আবরাপ না থাকলেও আমরা তো আছি। ধন্যবাদ ভাই। তোকে বলিনি হেল্প করব, তুই আমাদের হেল্প করলে আমরা তোকে হেল্প করব। কি করতে হবে? তোর বাসার সাথে তোর খালার বাসার ভাইয়ার নামে খুব বেশি সুনাম করতে হবে। বলবো আমাদের সবসময় জেলে নিয়ে পিটানি দেয়। আরে ভাই, কখনো আদর করলে তো সুনাম করবে। তোকে কল দিয়ে আমি সব বলে দিব। ঠিক আছে। সবাই মিলে আরো কিছু সময় কথা বলার পর বাসায় চলে আসলাম। আগামীকাল আম্মু আব্বুর সাথে আমাকেও নাকি অরিতা ভাবির বাসায় যেতে হবে। যদিও আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আম্মু আব্বুর কথা মতো যেতে হবে। পরের দিন আব্বু আম্মুকে সাথে করে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। ভাবিদের বাসা বেশি দূরে না, নওগাঁ মহাদেবপুর যেতে 2 ঘন্টা সময় লাগলো। ভাবিদের বাসায় আসতে দেখলাম সাইফ আগে চলে আসছে। তুই আসলি কখন? আপুর সাথে কাল রাতে আসছি। ও, ভিতরে আয়। সাইফের সাথে ভিতরে আসার পর আমাদের বসতে বলল। আব্বু আম্মু ওনাদের সাথে কথা বলছে, আর এদিকে আমি আর সাইফ কথা বলছি। ভাবি কোথায় রে? রুমে আছে, চল। দুজন মিলে রুমে আসলাম। কেমন দিলাম ভাবি জান? কুত্তা, তুই এখানে? সকিনা, তুমি এখানে? তুই আমার বাসায় কি করছিস? জান্নাত, তুই নিলয়কে চিনিস? কি রে, কথা বলছিস না কেন? না তো, আমি তো সাইফকে বলছি। তুই এখানে কি করিস? তাহলে নিলয় সকিনা বললি কেন? তুই তো একদিন তোর খালাতো বোনকে বলছিলি সকিনা। কবে? আরে ভুলে গেলি? সেদিন ফোনে কথা বলছিলি আর আমরা তোর পাশে দাঁড়িয়েছিলাম। আমার ঠিক মনে পড়ছে না। মনে পড়ার আর কিছু বলার আগেই বাইরে থেকে ভাবিকে ডাকলো। সাইফ, তুইও যা। আমি কেন? কাল ফোনে যেগুলো বলতে বলছি সেগুলো বলবি। তুই সাথে চল। শালা, আমি ওখানে গেলে উল্টা হয়ে যাবে। কেন? তুই যাবি নাকি আফিয়াকে এখনই কল দিয়ে বলবো? আরে যাচ্ছি তো। তাড়াতাড়ি যা। রুম থেকে ভাবির সাথে সাইফ নিজেও বের হয়ে গেল। শালা লুচু, তুই এখানে কেন আসছিস? বিয়ের প্রস্তাব দিতে। তোরে তো জীবনেও আমি বিয়া করব না। আমার বই গেছে তোরে বিয়ে করার। আমি তো তোর বোনের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এখানে আসছি। ছি, শেষ অবধি আমার বোনের সাথে? লজ্জা করে না তোর? আমার লজ্জা পাওয়ার কি আছে বুঝলাম না। আমি এখনই আপুকে বলে দেব। কি বলবি? তুই 1 নাম্বারের লুচু। আমি লুচু হলে তোর বোনের কি? তোর বোন তো আমাকে বিয়ে করছে না। তাহলে কাকে? আমার বড় ভাই। তোর ভাই কি করে? পুলিশ। ওয়েট। টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। অনেকটা সময় খোঁজাখুঁজি করার পর ফোন থেকে বের করে দেখালো। এটা তোর কি হয়? ভাই, কেন? বাসা থেকে বের হ। মনে হচ্ছে তোর বাসা। হ্যাঁ, আমার বাসা। মুই কিন্তু এখন প্রচুর পরিমাণে রেগে যাচ্ছি। শালা বরিশাইল একটা, কথা বলবি না। শোনো, সমস্যা আমার আর তোমার মধ্যে। এখানে ওদের সম্পর্ক শেষ করার কি আছে? তুই ভালো হলি কি করে? আমাকে যা বলার বলো, বাট ওদের নিয়ে কিছু ভেবো না। হ্যাঁ, আমার আর তোমার ভাইয়ের সম্পর্ক ভালো না, বাট তোমার আপু আর ভাইয়ার অনেক দিনের রিলেশন,
তোমার ছোট একটা কথা নিমেষে শেষ করে দিতে পারে। তো সকিনা, তুমি কি মোর কথার লগে সহমত? শালা বের হ রুম থেকে। ওকে, রুম থেকে বের হয়ে আসবো তখনই পেছন থেকে টেনে ধরলো। কি হলো? আমি কি করেছি যার জন্য তুই আমার সাথে এমনটা করলি? আমার এই মনে না, সরি, মোর এই গালে নিউক্লিয়ার বোমা ফেলছো, এখনো প্রচুর ব্যথা করে। কুত্তা। আচ্ছা শোনো, এখন আমার কি করতে মন চাইছে জানো? কি? তোকে কোলে নিয়ে বেলকনিতে থেকে নিচে ফেলে দিতে। তুই জীবনেও ভালো হবি না। তোর খারাপ হলে চলবে। আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে আসলাম। পাগড়িটারে দিয়া বিশ্বাস নাই কখন সুন্দর গালটা লাল করে দিবে। তাহলে কথা সেটাই রইল। হ্যাঁ, আমিও চাই শুভ কাজটা তাড়াতাড়ি হয়ে যাক। এখন তাহলে উঠি। সাবধানে যাবে। ভাবিকে ইশারা করে বাইরে আসতে বললাম। বাইরে এসে দাঁড়াতেই ভাবি আসলো। কাজ তো হয়ে গেল মনে হচ্ছে। সাইব এত কিছু জানলো কি করে? আগে তো কখনো ওদের একসাথে দেখিনি। প্ল্যান আর তোমার বিয়ে ভাঙার হাতিয়ার সাইড ছিল। সাইব এমন করছে? বাট না জেনে। কিভাবে? সব খুলে বললাম। তোমরাও পারো বটে। আমার একটা জিনিস লাগবে, খুব দরকার। কি? তোমার বোনকে। মানে? মজা করছিলাম। একটা বাইক লাগবে। নীলের তো আছে। পুলিশের বাইক নিয়ে চালাতে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, বিয়ের পর আমি আর তোমার ভাই কিনে দেব। পাক্কা? পাক্কা। বিয়ের আগে দেবর ভাবির এত কথা, বিয়ের পর কি হবে? বিয়ের পর তো পুরাতন হয়ে যাবে, তাই নতুন থাকতে থাকতেই কথা বলি। কি বলো ভাবি? মায়ের দেব শয়তান। এখন গাড়িতে উঠ, বাসায় যেতে হবে। কিছু খেতেও দিল না। আসছি ভাবি। সাবধানে যাবে। গাড়ি ড্রাইভ করছি। হঠাৎ আম্মু বলল, একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি আগে থেকে মেয়েটাকে চিনতি? সত্যি বলবি? না, বাট ভাইয়া চিনতো। ওরা একজন আরেকজনকে অনেক আগে থেকে ভালোবাসে। ভাইয়া আমাকে বলাতেই তোমাদের বলি এবং এখানে আসি। তাহলে ওই ছেলেটা? আমি জানতাম না সাইফের কাজিন হয়, হলে আগেই বলতাম। যে ভাইকে দেখতেই পারিস না, সে ভাইয়ের জন্য এত কিছু। তবে ভালো লাগছে, তোরা দুজন এখন বন্ধুর মতো আচরণ করছিস।